সেই দিনকে উপলক্ষ করে আওয়ামী লীগ টার্গেট করেছে এবং লকডাউনের ঘোষণা করেছে এবং বিভিন্ন ধরনের প্রস্তুতি চলছে। এদিকে সরকারের পক্ষ থেকেও প্রস্তুত, সরকারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্নভাবে প্রস্তুত থাকতে বলেছে এবং বিভিন্নভাবে প্রস্তুত আছে তারা, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও বলেছে যে যাই কিছু হোক না কেন রাজনৈতিক অস্থিরতা তৈরি হলেও সেদিন সেই তারিখ ঘোষণা করা হবে। এদিকে আমরা শুনেছি যে উপদেষ্টা আসিফ মাহমুদ উনি মিলিশিয়া বা রক্ষী বাহিনী তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ৯,০০০ তরুণকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যদিও তিনি বলছেন যে এটা মিলিশিয়া বা রক্ষী বাহিনী নয়, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগ বিভিন্ন আতঙ্ক তৈরি করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে, বিভিন্ন ঝটিকা মিছিল বের হচ্ছে, বেলুন উড়াচ্ছে, শেখ হাসিনার নাম সহ বিভিন্ন জায়গায় স্লোগান দেওয়া হচ্ছে, এইসব ঘটনা ঘটছে। এবং গণভোটের জন্য জামাত ইসলাম এবং জামাত ইসলাম সহ আরো ৮টি দল যে ঘোষণা দিয়ে রেখেছে যে আজকে আগামীকালকে পর্যন্ত ১০ তারিখ পর্যন্ত তারা দেখবে, না হয় ১১ তারিখ পর্যন্ত তারাও কঠিন অবস্থানে যাবে। যদি আজকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে নভেম্বরের মাঝামাঝিতে জানানো হবে যে গণভোট কখন হবে। আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমার সাথে দুজন অতিথি উপস্থিত আছেন। আমার সাথে উপস্থিত আছেন ডক্টর কাজী মোহাম্মদ মনিরুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তাঁতিদল বিএনপি। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আপনাকেও ধন্যবাদ। আমাদের সাথে উপস্থিত আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে উপস্থিত আছেন লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ, অবসরপ্রাপ্ত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমি ডক্টর মোহাম্মদ কাজী মনিরুজ্জামান আপনার থেকে শুনতে চাই যে আসলে এই যে আগামীকাল মানে ১০ তারিখের পর থেকে ১৩ তারিখ পর্যন্ত আসলে কি ঘটনা ঘটতে পারে বলে আপনি মনে করেন? একদিকে জামাত, আরেকদিকে আওয়ামী লীগ, তো সেইখানে সরকার কতটা কুল কিনারা পাবে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে আপনার জনপ্রিয় টেবিল টক ইউকে টক শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং শুভেচ্ছা জানাচ্ছি লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ সাহেব, যিনি আওয়ামী ফেসিবাদের শেষ জুলাই আন্দোলনে বড় রকমের ভূমিকা নিয়েছেন, এবং যারা দেখছেন পরবর্তীতে দেখবেন সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আসলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবসময় সকল ধরনের গুজব বা কোনো সমস্যা বা কেউ যদি কোনো রকমের হুঙ্কার দেয় বা কোনো ধরনের আন্দোলন সংগ্রামের কথা বলে, সবগুলো গুরুত্ব সহকারে নিতে হয় এবং এটাই নেওয়া উচিত, সরকারও নিবে। তবে আমার কাছে আবার আওয়ামী লীগের যে এই 13ই নভেম্বর লকডাউন, তো লকডাউন আপনার সে নানক সাহেব বলতেছে, আমি আবার এটা 2 বার শুনলাম যে ওনা কি বলে। তারপরে এই আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, মহিলা লীগ যেভাবে বলতেছে, মনে হচ্ছে যে উনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসে বসে সবাইকে আদেশ নির্দেশ দিচ্ছে। আমার একটা গল্প আপনার এই টকশোতে আগে আওয়ামী লীগের সময় 5-7 বার বলেছি যে উনি যখন প্রতিমন্ত্রী ছিল তখন ঈদের জামাত হলে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ছিল, ঈদের জামাত দেখতে যায়, এই ঢাকার ঈদগাহ মাঠ উনি দেখতে গিয়েছিলেন। দেখতে গেলে উনি যাইয়া বলল যে আগামীকাল ঈদুল জানাজা নামাজ, এর সাথে বলে যে স্যার জানাজা নামাজ না, বলছে আচ্ছা আচ্ছা ঈদুল আজহার জানাজা নামাজ, বলেন স্যার জানাজা নামাজ না, ঈদুল আজহার নামাজ। শেষে 3 বারের বার বলছে ঈদুল আজহার জামান নাজের নামাজ, মানে ঈদুল আজহার নামাজ। অর্থাৎ এরা যে কখন সামাল আর কখন বেসামাল ওই সময় বোঝা যায় না। এখন এটা তো মনে করেন পাগলের সুখ মনে মনে, আমি মনে করি। সরকারকে মনে করতে বলি না, সরকারের স্ট্রং থাকতে হবে। আমি আপনাকে হ্যাঁ, কাজী মনিরুজ্জামান, আপনাকে শুনতে পাচ্ছি না আমি। জি, আপনাকে শুনতে পাচ্ছি না আমি। যদি লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ উনি ফেরত আসার আগে পর্যন্ত যে বলে, হ্যাঁ শোনা যাচ্ছে। মনির ভাই বলেন। জি, মনিরুজ্জামান ভাই।
মনিরুজ্জামান শুনতে পাচ্ছি না আপনাকে। সাল বলে নাই, যে কত সালে, এই বছর না আগামী বছর না পরের বছর। আমি আপনার এইটুকু বুঝি যে কখনো একটা মৃত্যু ব্যক্তি হাঁটবে, কথা বলবে, দৌড়াবে, কিছু করতে পারবে, আপাত দৃষ্টিতে এবং বর্তমানে আওয়ামী লীগ যাই যা বলুক, তাদের গ্রাম পর্যায়ের যারা সমর্থক, তারা কোনোভাবে এখন পর্যন্ত এই শেখ হাসিনার বা তার দলের যে কথাবার্তা বলে, তারা এটাকে মেনে নিতে পারতেছে। আমি এটা আপনাকে হয়তো অনেকের কাছে মনে হবে যে এটা সঠিক না। আমি নিজে যখন জুলাই আন্দোলন করেছি, আমি অনেককে আওয়ামী লীগের পরিবারকে আমার পাশে পেয়েছি, তারা আন্দোলন করেছে। আমার কাছ থেকে এক ভদ্রলোক 2টা ফ্ল্যাট কিনেছে, চরমপন্থী আওয়ামী লীগ, তার কুয়াকাটা হোটেল আছে, শাহজাহান সাজু। সে এই জুলাই আন্দোলনে তার ছেলে ভূমিকা নিয়েছে, একটা ছেলে, এবং সে গালিগালাজ দিচ্ছে একেবারে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে গালিগালাজ। এইরকম যে আরো অনেকে ছিল না, এরকম ছিল। আর সবাই তো আর একেবারে দলকানা না, কিছু কিছু লোক তো বুঝে যে এটা আসলে খুবই অন্যায়, এটা খুবই অপরাধ, এটাকে মেনে নিতে পারে। তাই এই যেগুলো বলতেছে এগুলো আওয়াজ, এগুলো কোনো বিষয়ই না। এবং আমি মনে করি যে এটাও ঠিক না। পাশাপাশি জামাত যে 10 তারিখের একটা আলটিমেটাম দিচ্ছে, কার কাছে আলটিমেটাম দেয়? সরকার তো ওনাদের, এই সংস্কার বলেন, এই ঐক্যমত কমিশন বলেন, সবই তো হা বইলে গেছে ওনারা, না তো খুব কমই বলছে, ওনাদের সরকার। সেই সরকারের সাথে আপনারা বিরোধিতা করেন। আপনারা 47 সালে বিরোধিতা করেছেন, আপনারা সেই ভূখণ্ড চাননি, আপনারা 71 সালে বিরোধিতা করেছেন। এখন আপনাদের দ্বিতীয় ম্যান ডক্টর সৈয়দ আব্দুল্লাহ তাহের, সে আবার সাংবাদিকদেরকে বলে যে 71 সালে আমরা যুদ্ধ করেছি, 71 সালে আমরা ভূখণ্ড এনেছি, 71 সালে আমরা পতাকা এনেছি, 71 সালে স্বাধীনতা দিয়েছি। আল্লাহ, এত মিথ্যা কথা কেমনে বলে? এটা আমি পরশুদিন গেছিলাম বাড়িতে, একটা বিয়ের অনুষ্ঠানে আমাদের এমপি প্রার্থী সহ 10 জন বাছা বাছা পৌর 2 থানার সভাপতি, মানে আমির, তারা বলতেছে ভাই আপনাকে তো এত ভালোবাসি। আমি কি বাঁচবেন তো, আপনাদের 91 সালে এমপি বানাইছি, আমাদের 4 গুণ ভোট থাকতেও বানাইছি, বাঁচবেন না কেন? বলে আপনি কেমন কেমন বক্তব্য দেন। আমি বললাম যে ভাই আপনি একটা কথার উত্তর দেন, এই যে আপনাদের আব্দুল্লাহ তাহের বলল যে স্বাধীনতা যুদ্ধ করেছে, স্বাধীনতা এনেছে, পতাকা এনেছে, মানচিত্র এনেছে, এটা কি আমাদের কি উপহাস করেন? যারা অনেকে শহীদ হয়েছে, যারা মুক্তিযোদ্ধা, আপনারা করছেন বলেন? কয় না, এটা সঠিক না। এখন এরা যা বলে, এত ব্যক্তিত্ব সম্পন্ন লোক, সে কালকে না পরশু যেন বললো, কালকেই বোঝায় যে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, বাঁকা আঙ্গুলে ঘি উঠাবে, এবং বাঁকা আঙ্গুলে তাদের বলছে আমাদের ঘি লাগবি। এইটা একটা সংসপ্তক নাটক দেখছিলাম। স্বৈরাচার জমিদার খলিল বলছে জমি আমার চাই, আর ঠিক এরকম ওনারা এখন পাওয়ার চায়। আবার বলে কি হাঙ্কি পাঙ্কি চলবে না। হাঙ্কি পাঙ্কি কথাগুলো গুন্ডা বদমাইশদের কথা। এই টাকা দে, হাঙ্কি পাঙ্কি চলবে না। এই জমি সাইরা দে, হাঙ্কি পাঙ্কি চলবে না। হাঙ্কি পাঙ্কি কথা ভালো, কিন্তু ওনার মুখে কি মানায়? আবার বড় গলায় বলে সমাবেশে, বলে আমার দাম এখন অনেক বাইরে গেছে, কলার ধরে দাম বাইরে গেছে। আমার বাসায় উপদেষ্টারা এসে বসে থাকে, আমার বাসায় রাষ্ট্রদূত আসে, দুই একটা ছবি ছাড়ি, কিন্তু যারা মহিলা রাষ্ট্রদূত ছাড়ি না, কারণ আমি জামাত করি, এই জন্য এগুলো ছাড়ি না। মানে কত অহংকার এসে গেছে, কি অবস্থা! আমি স্পষ্টভাবে বলতে চাই যে এগুলো বাদ দেন। প্রাথমিকভাবে এই জুলাই আন্দোলনের ভূমিকা ছিল যারা, আজ একটা টকশোতে দেখলাম জামাত বলতেছে যে এনসিবির কোনো ভূমিকাই নাই, এনসিবির কোনো ভূমিকাই নেই। তওবা পড়েন, তওবা। ওই যে আগে তো তওবা পড়তে বলছি, রোজা আর পূজা আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিষ্ণু কৃষ্ণ, এরকম একটা ডাহা মিথ্যা কথা বলেন। তারেক রহমানকে জামাতের আমির বলে যে
জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড তারেক রহমান, আমি সেটা ছিলাম উপস্থিত। আরেকটা বলছে মহানায়ক, আর তারেক রহমান বলছে যে আমি মাস্টার মাইন্ড না, মহানায়ক না। এই আন্দোলনের ছাত্ররা হচ্ছে সবাই আগে, এরপর জনতা, এরপর রাজনৈতিক দল, এদের সকলেরই কৃতিত্ব আছে। কিন্তু এরা যে কি কই বলতে চায়, আমি দেখলাম আর একজন এমপি প্রার্থী বলল যে 54 বছরের প্রতিশোধের সময় আমাদের আইসে গেছে, ফেব্রুয়ারি মাসে আপনারা সবাই প্রস্তুত হন। এবং উনি এমপি হইলে কি যেন কইবে, এটা আর আমি পাই নাই। এখন এরকম কিন্তু হচ্ছে। আবার আরেকজন এমপি প্রার্থী বলছে যে কেন্দ্র দখলের জন্য আমাদের সাথে কেউ পারবে না। আমার না আছে ভিডিওগুলো, আপনি দেখতে চাইলে প্রত্যেকটা দেখাইতে পারবো। এরা আসলে কি চাচ্ছে? এই সরকারকে ভয় দিতে চাচ্ছে? আরে ভাই, প্রথমেই তো আপনি ইনুস সরকারের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিশ্ববিদ্যালয় দখল, ব্যাংক নিছেন, এরপর মেডিকেল নিছেন, আপনাদের প্রশাসনের লোক নিছেন, আর কি করবেন? এই ভয়টাই দিয়েন না। বিএনপি সবসময় এই সরকারকে সফল চাচ্ছে, ব্যর্থতা চাচ্ছে না। এখনো আপনারা ভুলে গেছেন যে আপনারা 15 সালে পালিয়ে গিয়েছিলেন আন্দোলনে, লুঙ্গির তলে ঢুকে গেছেন, বিএনপি যায় নাই। বিএনপি গুম হয়েছে, খুন হয়েছে, আপনার জেলে গেছে, 65 লক্ষ লোকের নামে মামলা হয়েছে, আমরা কিন্তু যাই নাই। এখন আপনারা যদি মনে করেন আমরা কিছু বুঝি না, আমি শেষ করতে চাই এভাবে যে এক সময় ওই ক্রিং ক্রিং টেলিফোন ছিল, সেই সময় গ্রাম থেকে তার এক আত্মীয়কে নিয়ে আসছে একটা মেয়ে, যে তুমি আমার বাসায় একটু থাকবা, আমরা দুইজনে চাকরি করি। তা বলছে ফোন আসলে ধৈর্য, বইলো যে ওনারা অফিসে গেছে বা বাসায় নাই। ওই ওনারা অফিসে গেছে, ফোন ধরছে, ধরার পরে ওই পেজটা বলছে হ্যালো, তো ও একটু হেলছে, বলে হ্যালো, আরো হেলছে, হ্যালো, আরো হেলছে, এখন বলে হ্যালো। এখন ও মনে করছে যে আমার তো মনে হয় নির্দেশ দিছে হেলতে, বলে আমি তো আর হেলতে পারতেছি না, আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে অলের সাথে, আমি আর হেলতে পারবো না। অতএব ও তো বোঝে নাই, আপনারা কি মনে করেন আমরাও বুঝি না? আমরা হেলসি বহুত। এই আলটিমেটাম দিয়ে লাভ নাই, আগে অপরাধের ক্ষমা চান। এই 47-এ যা করেছেন বিরোধিতা, 71-এ করেছেন, এরশাদের সাথে নির্বাচনে গিয়ে জাতীয় বেঈমান হয়েছেন 86 সালে। এখন প্লিজ জনগণের ভোট হোক। আপনার যদি বিএনপি ভুল করে, বিএনপি যদি এই আপনার জুলাই সনদকে ছোট করে দেখে, তাহলে জনগণ ভোট দেবে না, আপনাদের ভোট দেবে, আপনারা সবকিছু করবেন। এতে ভয় কিসের? আপনারা তো হিসাব করিয়া 310 সিট পাইছেন, একটা বলছিলেন একবার হিসাবে, একজনের বক্তৃতা দেই 310, 300 মধ্যে 310 পাচ্ছেন, অসুবিধা কি? আমরা তো বলি না আপনারা ক্ষমতায় এসে সবকিছু করবেন। নির্বাচনটা দেন, জনগণ নির্বাচন চায়। জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল যে বাজার দর নিয়ন্ত্রণ হবে, সন্ত্রাস, দখল, চাঁদাবাজ থাকবে না, ঘুষ দুর্নীতি থাকবে না, ছিনতাই হবে না, ধর্ষণ হবে না, মানুষ তার অধিকার পাবে। সেইটার জন্য দরকার একটা নির্বাচিত সরকার, এবং সেই নির্বাচিত সরকারের জন্য ভোট দরকার। আসুন সেই ভোটটা হয়ে যাক। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ, আপনার কাছে যেটা জানতে চেয়েছিলাম যে যে আয়োজন করছে, মানে আওয়ামী লীগ যে আয়োজন করছে সেটা আসলে সফল হবে কিনা। পাশাপাশি আমি বলছিলাম যে প্রশিক্ষণ দিচ্ছে আসিফ মাহমুদ 9000-কে, যদিও অনেকে বলছে যে মিলিশিয়া বা রক্ষী বাহিনী, তিনি বলছেন সার্বভৌমত্বের প্রশ্নে এগুলো তাদেরকে রেডি করা হচ্ছে। আপনার কাছে শুনতে চাই, এবং সেনাবাহিনী ফেরত নেওয়ার ব্যাপারে আসলে মানে আসল ঘটনাটা কি? আমরা কয়েকদিন আগেই আইন শৃঙ্খলা বাহিনী কোর কমিটির মিটিং থেকে বলা হলো যে 50% সেনাবাহিনী ফেরত নেওয়া হবে। তো আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে বিষয়টা গুজব। রাইট। জি, আসসালামু আলাইকুম। আমি মনির ভাইয়ের কথা শুনছিলাম, খুব এনজয় করছিলাম, ভালো লাগলো, কারণ ওনার অঞ্চলের আমার অনেক বন্ধু বান্ধব ওনার অঞ্চলে, কথাগুলো ভালো লাগছিল। আর মনির ভাইয়ের সাথে এর আগেও 2-3 বার ছিলাম টকশোতে। আমাকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে, একটু জোরে বলবেন একটু। জি। সহ আলোচক বন্ধু দুজন এবং হাসিনা আপু এবং দর্শক শ্রোতাকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে যেটা প্রতিপাদ্য বিষয় যে 13 নম্বর ঘিরে আওয়ামী লীগের লকডাউন বা শোডাউন বা টক ডাউন, ওরা যেটাই করতে চাচ্ছে, এই বিষয়ে ওদের আয়োজন, হ্যাঁ, ওদেরকে আমরা হটিয়েছি,
ওদেরকে আমরা এদেশ থেকে বিতাড়িত করেছি, হাসিনা রেজিমকে বিতাড়িত করেছি, ভারতীয় আধিপত্যবাদকে আমরা উচ্ছেদ করেছি। তো হাসিনা তো সে তো আছে ভারত, তার দলবল সহ আওয়ামী নেতা, জেনারেল এবং অন্যান্য সব সহ আছে, এখানে আছে, এখানেও আছে, মোদি তো আছে। তো স্বাভাবিকভাবেই তারা যেহেতু উচ্ছেদ হয়েছে, আর এত বড় একটা দল চেষ্টা করবেই, শুধু আওয়ামী লীগের জায়গায় যদি অন্য কোনো XYZ দল হতো তারাও চেষ্টা করবে, এটা স্বাভাবিক। চেষ্টা করবে আবার কিভাবে ফেরত আসা যায়, হয় মাফ চেয়ে ফেরত আসবে, আর নয়তো আবার ওই গুন্ডা স্টাইলে গায়ের জোরে আসার চেষ্টা করবে, যার যার চরিত্র অনুযায়ী। ভদ্রলোক হলে ক্ষমা চাবে, আর ভদ্রলোক না হলে এখন পর্যন্ত তারা তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয় নাই, বুঝতেই পারছেন। আর তাছাড়া লক্ষ লক্ষ কোটি টাকা তারা এই দেশ থেকে হাতিয়ে নিয়ে গেছে। ইতিমধ্যে আমরা জেনেছি যে 4,500 কোটি টাকা এই ডিস্টেবিলাইজ করার জন্য অলরেডি বিতরণ করেছে। তো এই যে 4,500 কোটি টাকা, এটা দিয়ে তো এখানে দুষ্টামি করবে, এটা আমরা সবাই জানি, এবং তারা চেষ্টা করবে। হেন কোনো চেষ্টা নাই তারা গত 15 মাস ধরে করে নেই। জুডিশিয়াল কু, আনসার, সচিবালয়ে আগুন, বিমানবন্দরে, মাঝখানে আরো অনেক আন্দোলনের সাথে মিশে ইসকনের আন্দোলন, প্রতিটাই ফেল হয়েছে। কারণ মানুষ এখন জাগ্রত, বিপ্লবীরা জাগ্রত, উপদেষ্টারা কাজ করছে, প্রশাসন আছে। এর মধ্যেও কিন্তু লেসপেন্সার, আওয়ামী লেসপেন্সার, ভারতীয় তাবেদার আছে, কিন্তু তারা পেরে উঠছে না এবং পারবেও না ইনশাআল্লাহ। কারণ বিপ্লবীরা জাগ্রত আছে, দেশবাসী জাগ্রত আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণ জাগ্রত আছে। এই জনগণ 2000 সালের বা 2005-06 সালের জনগণ না, এই জনগণ 24-এর জনগণ। জুলাই যোদ্ধা সবাই, কম বেশি সবাই জুলাই যোদ্ধা। আমার মনির ভাইও মাঠে ছিলেন, এরকম মনির ভাইয়ের মতো দলীয়ভাবে তারা নামেনি, কিন্তু ব্যক্তিগতভাবে অনেক ছিল। আমি জানি, আমি ব্যক্তিগতভাবেই আমি কয়েকজনকে চিনি, জানি। মনির ভাইটা আছে, তো সবাই কিন্তু জাগ্রত আছে। দেখেন, দেশটা দিন শেষে কিন্তু আমাদের সবার, তাই না? আমি কারো শত্রু না, কেউ আমার শত্রু না। আমরা সবাই এই দেশেরই নাগরিক, এই দেশে আমাদেরই আত্মীয় স্বজন ভাই। মারামারি কাটাকাটি কেন করবো? হ্যাঁ, ক্ষণিকের ক্ষোভ হয়েছে, তোমরা তোমাদের সাজা ভোগ করবে, তারপরে তোমাদের ছেলে মেয়েরা এই দেশেই থাকবে, এই দেশেই রাজনীতি করবে একটা সময়ে গিয়ে। তো এই রেশারেশিটা কাম্য না, এই দেশকে ডিস্টেবিলাইজ করা ভারতের হয়ে কাম্য না। তো তাদের সকল আয়োজন আমি বলতে চাচ্ছি বৃথা যাবে ইনশাল্লাহ। কারণ অসত্যের জয় হয় না, অসত্য সবসময় দুর্বল, মিথ্যা সবসময় দুর্বল। হ্যাঁ, তার অধিকার নাই, অনধিকার চর্চা যেটা করবে সেটা সবসময় দুর্বল। সে হুমকি হামকি দিবে, খুব হুঙ্কার দিবে, বাট ওই যত গর্জে তত বর্ষে না। হুঙ্কার দেওয়া ওইটুকুই শেষ, কারণ টাকাগুলো হালাল করতে হবে। তো ওই 4,500 কোটি টাকা, নাহলে নেতৃত্ব আবার ওদেরকে ধরবে। তো কর বেটা, হালাল কর, অসুবিধা নেই। কিন্তু তোরা তো ওই পারে বা বিদেশে গিয়ে বসে আছিস কেন? এই গরিব কর্মীগুলার যান কবজ করতেছিস তোরা। ওরা ওদের কাজকর্ম করে খাচ্ছে, যে যেখানে আছে, রাজনীতিতে আসছে না, কাজকাম করে খাওয়ার চেষ্টা এখন তাদের আবেগকে ব্যবহার করে এটা করা হচ্ছে কিনা, তাদের আবেগকে ব্যবহার করে করছে। কিছু বোকা কর্মীরা যাচ্ছে। আওয়ামী লীগের যে সবাই খারাপ তা কিন্তু না, 10% হলেও ভালো ছিল। লাস্টের দিকে, শেষের দিকে এই হাসিনার কর্মকাণ্ড কিন্তু আওয়ামী লীগের নেতার পর্যায়েও অনেকে পছন্দ করতো না, শিক্ষিতরাও করতো না, ইভেন কর্মীরাও করতো না, অনেকেই করতো না। সত্যি মনির ভাই যে বলেছেন সত্য বলেছেন, আসলেই করতো। আমার সাথে অনেকে ইন্টারাকশন হয়েছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে আওয়ামী লীগে বা আওয়ামী লীগ ফ্যামিলি, বাট তারা কিন্তু না, তারা এটা সত্যি ক্রিটিসাইজ করতো। কারণ এটা বিবেকের বিষয়, বিবেক যাদের আছে তারা স্বীকার করেছে যে না, হাসিনা এই কাজটা ঠিক করে নাই। হ্যাঁ, বঙ্গবাজার মার্কেটে পুরাই দিচ্ছে, ঠিক করে নাই। ওইটা করেছে, ঠিক করে নাই। ওটা করেছে, ঠিক করে নাই। কারণ মানুষ তো যার যার কর্ম করে সে সংসার চালায়। হাসিনার টাকায় তো সংসার চালাইতো না। তো কেউ তো তার ব্যবসা, তার চাকরি, তার যাত্রা ক্ষতিগ্রস্ত হোক, কেউ আওয়ামী লীগের কেউ চাইতো, মানে ভালো অংশ যারা, তারা চাইতো না। সত্যি কথা। খালি ঢালাও ভাবে 100%, 110% আওয়ামী লীগের খারাপ ছিল এটা বলাটাও ঠিক না। বলতে পারেন 90% খারাপ ছিল। হ্যাঁ, ওই 10% কোনো দাম ছিল না দলের কাছে। ওই ভালো যারা ছিল তাদেরকে এলবো আউট, কোনি মেরে আউট করে দিল। ভালো লোক যে ছিল না একদম তা না,
ছিল। আবার কেউ এটাকে মিস ইন্টারপ্রেট করেন না যে আমি আওয়ামী লীগকে সাপোর্ট করছি, নো, নট এট অল। তাদের ওভারঅল কৃতকর্মকে কেউ সাপোর্ট করতে পারে না যার বিবেক আছে। এটা তো তারা আয়োজন করতে থাকবে, তারা ইলেকশন হওয়া পর্যন্ত আয়োজন করতে থাকবে, এমনকি ইলেকশন হওয়ার পরেও তারা করবে। লিখে রাখেন আজকের এই টকশো, ইলেকশন হওয়ার পরেও তারা করবে। যতদিন হাসিনা শেখ বেঁচে আছে, আওয়ামী কিছু নচ্ছার বেঁচে আছে, চেষ্টা করবে। আর ভারত তো আছেই ওদেরকে যোগান দেওয়ার জন্য। হ্যাঁ, ভারত আছে, আছে, এরা দুষ্টরা করবে। তো এরা আমরা কিন্তু জানি ওরা করবে। তো এখন আমাদের কাজ কি, আমাদের প্রশাসনের কাজ কি, রাষ্ট্রযন্ত্রের কাজ কি? আমরা তো জানি রাষ্ট্রযন্ত্রে যারা বসা তারাও কিন্তু জানে না যে তা না, খুব ভালোভাবে জানে। শুধু তারা এই জুলাই বিপ্লবের ফসল হিসেবে চেয়ারগুলা পেয়েছে, কিন্তু জুলাই স্পিরিট তারা পুরোপুরি ধারণ করছে না। এটা সত্য কথা, ধারণ করছে না। কারণ ইতিমধ্যে অনেক উপদেষ্টা, সমন্বয়ক, এই সেই কারো বদনামও আমরা শুনতে পাচ্ছি। সবাই জানে, আমার সাথে যে সহযোগী আলোচক ভাইরা আছেন ওনারাও জানে, জনগণও জানে। তো কথা হচ্ছে দোষ কুটি অনেকেরই অনেক কিছু থাকবে, তারপরও দিন শেষে আমরা আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো, যাতে আমাদের সন্তানরা আগামী দিনে একটা ভালো দেশ পায়। আচ্ছা, এরপরে আসছেন আপনি ওই যে মিলিশিয়া বাহিনী গঠন করবে, আবার কেউ ইন্টারপ্রেট করছে রক্ষী বাহিনী। আসলে আসিফ মাহমুদ হয়তো বলার ভঙ্গিতে তার হয়তো একটু ইয়ে ছিল, শব্দ চয়নের অনেক ব্যাপার আছে, যথাযথ শব্দ ব্যবহার করতে না পারলে মানুষ ভুল বুঝে, মিস ইন্টারপ্রেট করে রক্ষী বাহিনী। মোদ্দা কথা, সে বোঝাতে চাইছে যে আমাদের একটা বাহিনী দরকার, একটা যোদ্ধা দরকার, একটা সমাজে আভ্যন্তরীণ এবং এক্সটার্নাল থ্রেট মোকাবেলা করার জন্য একটা এলিমেন্ট দরকার, সেটা সে বোঝাতে চেয়েছে। এখন হ্যাঁ, এটা আমি হলেও বলতাম, যে কেউ বলবে, বিবেক সম্পন্ন যে কেউ বলবে যে আমাদের প্রস্তুতি কি, আমাদের অ্যাডভার্সারির সাথে আমাকে প্রস্তুত থাকতে হবে। আর্মি তো আছে, বিজিবি আছে, পুলিশ আছে, তারপরে জনগণ থাকবে। আর জনগণের মধ্যে সংগঠিত একটা অংশ থাকবে, যেটা আপনি যেই নামই দেন, সাহায্যকারী, অক্সিলারি ফোর্স বা মিলিশিয়া বলার দরকার নেই, যা রক্ষী বাহিনী এই দুর্গন্ধ আর উচ্চারণ করতেও আসলে ইয়ে হয়ে মানে ঘৃণা বোধ একটা দরকার, সেটা হয়তো বুঝে দিচ্ছে। এটা নিয়ে আসলে কারো কোনো কি করার দরকার নেই। হ্যাঁ, আমি মনে করি এটা দরকার। তো আমরা সবাই আমাদের নজর থাকবে এদিকে। আর পলিটিক্যাল পার্টিগুলো যেহেতু রাজনীতি করে, নির্বাচন চাবে, আমিও নির্বাচন চাই, প্রতিটা জনগণ নির্বাচন চায়। হ্যাঁ, তো এটা নির্বাচন চাবো, এই নির্বাচনের হাওয়া বইছে, এটা সত্য, একটা উৎসব মুখর। তো মাঝে মাঝে কোথাও একটু উল্টাপাল্টা রেষারেষি, অন্তর্কোন্দল দলের ভিতরেও হচ্ছে, দলের বাইরে অন্য দলের সাথেও হচ্ছে, তো এগুলো টুকটাক হচ্ছে। এটা কাম্য না, সোজা কথা, এটা কাম্য না, সাধারণ মানুষের কাছে এটা কাম্য না। শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, পরিবেশ সুন্দর থাকুক, সেটাই সবাই চায়, রাজনৈতিক দলগুলাও চায়। কিন্তু তারপরেও কেন যেন মাঝে মাঝে এটা হয়ে যায়। তো দলের নেতৃত্বে যারা আছেন তাদেরকে এই জায়গাতে একটু শক্ত হতে হবে, তাদের দলের কর্মীদের কন্ট্রোল করতে হবে, বুঝাতে হবে যে ভাই, মারামারি কাটাকাটি না, শান্তিপূর্ণভাবে আমরা জনগণ আমাদেরকে জনগণ যাদেরকে ভোট দেয় সে আসবে পার্লামেন্টে, সমস্যা তো নাই। তো এখানে ওই যে এরপরে আসছি আমি সেনাবাহিনী ফেরত। আচ্ছা, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, আসলে ওনাকে নিয়ে কথা বলতে আর চাই না। উনি আমি তার অধীনে চাকরি করেছি। হ্যাঁ, আমার বলতেও আসলে খারাপ লাগে, আবার নিজের নাগরিক হিসেবে দায়িত্ববোধ থেকে বলতেও হয়। তো ওনার যে ইয়েটা, আমি যেটা শুনেছি 5 তারিখে কোর কমিটির ব্রিফিং এর পরে উনি বলেছেন, আমি আরেকটা ইউটিউবে একটা দেখছিলাম, উনি বলেছেন যে 50% উইথড্র হবে। হয়তো উনি ধরে নিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে একটু ভালো হয়েছে, তো ধরে নিয়ে হবে। ইনফ্যাক্ট আর্মি কিন্তু ডিপ্লয়েড হয় গ্রাউন্ডে ইনএড টু সিভিল পাওয়ারকে অগমেন্ট করার জন্য সেনাবাহিনীকে কল করা হয় যে ইনএড টু সিভিল পাওয়ার, যাতে আইন শৃঙ্খলা রক্ষার্থে ডিউটি পালন করা হয়। তো এটা তো প্রলংড হতে পারে না বছরের পর বছর, হ্যাঁ, শর্ট টাইমের জন্য করা হয়। তো এবার একটু বেশ লম্বা হয়ে গেছে, এটা স্বাভাবিক কারণ বিপ্লবোত্তর একটা পরিবেশে বাংলাদেশ সেনাবাহিনী খুব প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। আপনি খেয়াল করে দেখেন, প্রথম এক পাশে কিন্তু বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি, সন্ধ্যার পরে এলাকায় এই চুরি ডাকাতি করতো,
তারপরে জনগণ ওটাকে প্রতিরোধ করেছে, আর্মি দৌড়ে গেছে, আর্মি পেট্রোল ওগুলোকে অ্যারেস্ট করেছে, আর্মি কিন্তু অনেক কষ্ট করেছে। আমরা আর্মিকে অনেকেই গালি দিই, হ্যাঁ আমিও আর্মি না এখন দুই রকম কথা কেন, যে 2 দিন আগে শুনলাম যে উঠিয়ে নিবে, আজকে বলা হচ্ছে গুজব। হ্যাঁ আসছি আমি। তো সেনাবাহিনী কিন্তু আমাদের ঐতিহ্যের সেনাবাহিনী, গৌরবের সেনাবাহিনী, স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সেনাবাহিনী। এই সেনাবাহিনী রাষ্ট্রের, আমাদের সকলের। তো সেনাবাহিনীকে কখনো আমরা বিদঘুটে ভাবে সমালোচনা করব না, তাহলে আমি নিজেকেই নিজে ক্ষতিগ্রস্ত করছি। এটা তো আমার গৌরব, এটা আমাদের রক্ষক, সার্বভৌমত্বের রক্ষক। আপনি বলতে পারেন সেনাবাহিনীর ওই ব্যক্তি দোষ করেছে, তাদেরকে আইনের আওতায় আনা হোক, এটা বলার অধিকার আপনার আছে। 100 বার বলবেন, 1000 বার বলবেন, আমিও বলি। আই বিং এ রিটায়ার্ড আর্মি অফিসার, আমিও সমালোচনা করি। হ্যাঁ, তো আচ্ছা, এখন উনি আমার জেনারেল সাহেব ওখানে বসেছেন। একে তো ওনার যোগ্যতা এই পোস্টের জন্য, এই স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য উনি কতটা যোগ্য বা যোগ্য না সেটা আমি বলতে চাচ্ছি না, মানুষ ইতিমধ্যে বুঝে ফেলেছে। তো যাই হোক, বয়সের কারণে হোক, যে কারণেই হোক, উনি মানুষটা সাদা সিধা, কিন্তু সব জায়গায় তো সাদা সিধা দিয়ে কাজ হয় না। ইউ গট টু বি ভেরি ডাইনামিক, বোল্ড এনাফ, কারেজিয়াস, ট্যাক্টফুল। আপনাকে হ্যান্ডেল করতে হবে অনেক ক্রাইসিস সিচুয়েশন, তাপনি যেখানে যতটা প্রয়োজন। কিন্তু উনি প্রথম থেকেই ওনার ল্যাকিংস ছিল, প্রথম থেকেই ল্যাকিংস। হি শুড হ্যাভ বিন চেঞ্জড। আমি জানি না ডক্টর ইউনুস স্যার কেন তাকে করেন নাই, হি নোজ বেটার। ডক্টর ইউনুসের জ্ঞানের কাছে আমি ধূলিকণা মাত্র, তো আমি জানি না। তো এটা উচিত ছিল, কারণ পিপলস পারসেপশন, মানুষ চায় যে তার উচিত ছিল। মানে উনি গুজব না, আসলে উনি বিভ্রান্ত করছেন মানুষকে। তারপরে বলি, 5 তারিখে কোর কমিটি মিটিং এ উনি বললেন, এবং প্রেস সাংবাদিক ভাইরা থাকে যারা সচিবালয়ে বিট করে, যারা ওখানে এক একটা এলাকা ভাগ আছে আপনি জানেন, তো তারা এসে সবগুলো অলমোস্ট পত্রিকা লিড নিউজ করেছে যে 50% উইথড্র করে যাবে। আজকে উনি মিটিং এ শেষে কেন বললেন, যখন সাংবাদিক ভাইরা জিজ্ঞেস করলো, তো বললেন যে না, আগেটা গুজব ছিল। আসলে কথা কোনটা বলতে হবে কোনটা বলতে হবে না, উনি যদি এটা নির্ধারণ করতে না পারেন, কথা গুছায় বলতে না পারেন, আমি বলবো উনার স্পোক্সম্যান, স্বরাষ্ট্র উপদেষ্টা বা মন্ত্রণালয়ের একজন স্পোক্সম্যান ঠিক করা হয়। উনি ফেস যাতে ইয়ে না করে, মিডিয়া যাতে ফেস না করে, স্বরাষ্ট্রমন্ত্রী তখন। আর যদি আপনি করেন তাহলে কথা খেয়াল রেখে বলবেন। বুড়া মানুষ হয়তো ভুলে গেছে, পটাশিয়াম ম্যাগনেসিয়ামের ব্যালেন্স ইমব্যালেন্স হয়ে গেছে। 5 তারিখে যে উনি দিচ্ছেন সেটা ভুলে গেছেন, উনি নিজেরটাকেই উনি বলছেন গুজব। ওয়াই? এটা তো যাও, এটা উনি বুঝে, আমি শিওর এত সমালোচনার পরে এই স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব বুঝে গেছেন যে এটা তার উচিত হয়নি। আমি আশা করব ভবিষ্যতের জন্য আরো কেয়ারফুল হন, এবং তার স্টাফরা, তার সচিবরা যারা আছে সাথে, তারা যেন যোগাযোগ করে। আর সেনাবাহিনী এই পর্যায়ে ফেরত কেন তোলা হইল ইলেকশন পর্যন্ত? হ্যাঁ, এত লম্বা সময় থাকতে পারে না, রাখাও, বাইরে রাখাও উচিত না বাহিনীকে। তাইলে বাহিনীর 2-1 আবার বায়াসড হয়ে যায়, খারাপ হওয়ার সুযোগ পায়, ডিসিপ্লিন প্রবলেম হয়। এই জন্য হয়তো ভেবেছিল, আমি জানি না, আর্মি অথরিটি হয়তো ভেবেছিল যে একটু ব্রেক দরকার, তারপরে ইলেকশনের আগে তো আবার আসতেই হবে, সেই পারপাসে হয়তো বা আমি ধারণা করছি, হতে পারে। তো যাই হোক, এটা একটা কোঅর্ডিনেশন থাকা উচিত ছিল। আইএসপিআর সেনা সদরের সাথে ফুড কোঅর্ডিনেশনটা হয়তো কোথাও গ্যাপ আছে, এটা ঠিক হয়নি এইভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। গাজী সালাউদ্দিন তানভীর, আপনার কাছেও শুনতে চাই যে এই যে 11 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই একটা ভয়াবহ পরিস্থিতি থাকবে এমনটাই বোঝা যাচ্ছে, এবং সেখানে গণভোটের কথা, আজকে গণভোট নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটাও বলা হয়েছে যে সরকারের পক্ষ থেকে বলেছে যে নভেম্বরের মাঝামাঝিতে জানানো হবে। তো সরকার আগে কেন মানে সিদ্ধান্ত নিতে পারলো না? তো এখন রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দেওয়া হয়েছে, এখন আবার সরকার বলছে যে রাজনৈতিক দলগুলো সমাধানে আসতে না পারলে নিজেরাই সিদ্ধান্ত নেবে। মানে সরকারের সিদ্ধান্তহীনতায় কেন ভোগে সেটা একটি বিষয়। আর হচ্ছে আওয়ামী লীগ আসলে এখানে সফল হতে পারবে কিনা, লকডাউন বা মিছিল, এখন থেকেই ঝটিকা মিছিল শুরু হয়েছে আপনাদের। সরকার এই মুহূর্তে যে শুধুমাত্র যে গণভোটের কারণে বা গণভোটের বিষয় নিয়ে তাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে, বা কখনো তারিখ দিতে চাচ্ছে, কখনো রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করতেছে,
আহ, এটা শুধুমাত্র ওই গণভোটের বিষয় না, 5ই আগস্ট পরবর্তী আজ পর্যন্ত যত ধরনের ক্রাইসিস আসছে বাংলাদেশে, সবগুলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এ ধরনের ভূমিকা দেখা গেছে। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি। 5ই আগস্টের পর থেকে যতগুলো সমস্যা আসছে, স- রাজনৈতিক ক্রাইসিস হোক, আওয়ামী লীগের পুনরুত্থানের কোনো একটা ঝটিকা মিছিল টাইপের কোনো কিছু হোক, অথবা বিভিন্ন বৈষম্যের যে আন্দোলনগুলো হয়েছে, সেটা শিক্ষার ব্যবস্থাপনার মধ্যে হোক, স্বাস্থ্য ব্যবস্থাপনার মধ্যে হোক, বা কর্মচারীদের মধ্যে হোক, শ্রমিকদের মধ্যে হোক, অথবা পোশাক শিল্পের মধ্যে হোক, অথবা যে কোনো শিল্প প্রতিষ্ঠান নিয়ে হোক, ব্যবসা বাণিজ্যের যে কোনো বিষয় নিয়ে হোক, সরকার কোনোটাতেই আহ আহ লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ সাহেব একটা উদাহরণ যেটা দিলেন, যে উম, শুধুমাত্র উনি স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বললেন, ওনার বিষয়ে কথা হচ্ছিল দেখে উনি বলছেন হয়তো, কিন্তু ঠিক অন্যান্য বিষয়গুলোতেও অন্যান্য উপদেষ্টাদেরও একই ভূমিকা, যে তারাও পারেননি। স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় উনিও পারেননি। বাণিজ্য উপদেষ্টা, অন্য কোম্পানি 106 টাকা দিয়ে কেজি ব্রাজিলের একই কোম্পানি থেকে বাংলাদেশে চিনি আনে, আমাদের বাণিজ্য উপদেষ্টা 122 টাকা কেজি চিনি বাংলাদেশে নিয়ে আসছে বিদেশ থেকে সরকারি টাকা ব্যবহার করে। কেউ পারেননি। এই না পারার কারণ হচ্ছে তারা অতি হচ্ছে সচিব নির্ভর। আর সচিবালয়ের সচিবরা, বিশেষ করে যুগ্ম সচিব বা উপসচিব বা সিনিয়র সেক্রেটারি, যারা যারা আওয়ামী মদতপুষ্ট বা আওয়ামী সুবিধাভোগী ফুল টাইমের, হয়তো যারা এখন এডিশনাল সেক্রেটারি আছে বা সেক্রেটারি আছে, তারা হয়তো তারও আগে থেকে চাকরি করতেছেন, কিন্তু গত 17 বছরের নিয়োগপ্রাপ্ত যত কর্মকর্তা কর্মচারী আছে, তারা যেভাবে টেবিল ওয়ার্ক করে, তারা যেভাবে সাজায় দেয়, তো সেইভাবে আমাদের উপদেষ্টাদের মুখ দিয়ে কথা বের হয়। তারা সেভাবেই দেশটাকে পরিচালনা করতে চান। যেমন একটা বড় দায়িত্বে আছেন, যেহেতু আমরা সব দিক থেকেই সরকারের গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করতেছি, এখানে কারো কোনো দোষ তুলে ধরার উদ্দেশ্য না। আলী ইমাম মজুমদার আসলেন 5 জন ব্যক্তিকে, সাহেবকে, একজন আনলেন সিদ্দিক জোবায়ের সাহেবকে, একজন আনলেন মনিম সাহেবকে, এরকম আরো কয়েকজনকে নিয়ে আসলেন চুক্তিভিত্তিক 82 ব্যাচের 5-6 জনকে। এই 82 ব্যাচের 5-6 জন প্রত্যেককে তাদের দেওয়া দায়িত্বের মন্ত্রণালয় হয় 6 মাসের মাথায়, নাহলে 8 মাসের মাথায়, নাহলে 10 মাসের মাথায় তাদেরকে পরিবর্তন করতে হয়েছে। ততদিনে ওই মন্ত্রণালয় ওনারা শেষ করে দিচ্ছেন। তো উনি সিদ্ধান্ত নিতে পারতেছেন। দেখেন, রাষ্ট্রযন্ত্রকে নষ্ট করার জন্য আপনি আওয়ামী লীগের 11, 12, 13 তারিখের অনুষ্ঠান, তাদের টাকা কোনো একটা আন্দোলন বা তাদের একটা হুমকি ধামকি নিয়ে আলোচনা করতেছি, সেটা এক সাইডে আগে রাখি। আমাদের রাষ্ট্রযন্ত্র পরিচালনার জন্য সরকারের যে সিস্টেম আছে, সিস্টেমটা কিভাবে নষ্ট করা হয়েছে দেখেন। একটা একটা আহ ইয়াতে কি বলে, পোর্ট, চিটাগং পোর্ট, যেটা বাংলাদেশের অর্থনীতির মূল জায়গা, ওখানে কি হয়েছে, ওখানে বিদেশের কোম্পানি হাতে দেওয়া হচ্ছে, কারণ সেটাকে ঢেলে সাজাইতে হবে, তাহলে আমদানি রপ্তানি বাড়বে। ঠিক আছে, খুব ভালো কথা। আমি নিজে গিয়েও একবার দেখে আসছি, কারণ এত বেশি সমালোচনা হচ্ছে। নিজে যে কোথায় দেখলাম, সৌদি আরবকে একটা অংশ দিচ্ছে, অল্প কিছু জায়গা নিয়ে তারা তাদের কাজ শুরু করে দিচ্ছে। তারা আরো 2 বছর পরে অপারেশনে যাবে, কিন্তু 2 বছর আগেই তারা ফুল সেট আপ করে ফেলছে। এত সুন্দর নিয়ম। তার মানে বিদেশিদেরকে দিলে কার্যক্রম হবে। বাংলাদেশের যারা চাকরি করতে, হ্যালো, তাদের চাকরিও হারাবে না, তারা বাংলাদেশের লোকদেরকেই চাকরি দিবে। সরি, আমার লাইনটা কেটে গেছিল। শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি এখন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওখানে বাংলাদেশের লোকরাই কর্মসংস্থান হবে। তো ওখানে কি হয়েছে, ওখানে একটা টেন্ডার করছে নৌ পরিবহন মন্ত্রণালয়। সেটা হচ্ছে যে
মাল লোড আনলোড করার জন্য নতুন কোম্পানিগুলোকে দিবে। আওয়ামী লীগের সময় পারিবারিক ভাবে মন্ত্রী এমপিরা নিচ্ছে, তো তারা একজন 5টা-6টা করে নিচ্ছে, ডিপ সি ল্যান্ডিং, তারপরে হচ্ছে মাল উঠানামা করানোর জন্য একটা বিভিন্ন কোম্পানিকে দায়িত্ব দিবে। এই জন্য একটা টেন্ডারের মতো করছে, অথবা একটা আবেদনপত্র জমা নিতে চাইছে। সেখানে প্রায় 200-250 আবেদনপত্র বর্তমানে যারা ব্যবসা করতেছেন বা বিগত 17 বছরে ব্যবসা করতে পারে নাই, তারা এখন সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগের সময় পরিপূর্ণভাবে আওয়ামী লীগের সুবিধাভোগী একজন ব্যক্তি, সে কখনো জামাতকে টানে, কখনো বিএনপি কে টানে, বিএনপি জামাতকেও তাকে স্বীকার করে না, বা কোনো রাজনৈতিক দলও তাকে স্বীকার করে না, এরকম একজন ব্যক্তি হাইকোর্টে রিট করছে। হাইকোর্টে রিট করে কি করছে, 3 মাস সেটাকে ডিলে করে দিচ্ছে। কারণ 3 মাস ডিলে করার কারণে এই যে নতুন কোম্পানিগুলো না ঢুকলে এই যে শিপ হ্যান্ডেলিং যে দেরি হবে, একটা শিপ ঢুকার পরে মাল লোড আনলোড করা যে দেরি হবে, এটা একটা অংশ বাংলাদেশের একটা অংশের কথা বলতেছি, এটার দায় কে নিবে? একটা শিপ 2 দিন বেশি থাকতে 2 দিনের চার্জ দিতে হয় তাকে। আবার যখন সে জিনিস যখন সে বাইরে নিয়ে আসবে, তাহলে ওই ব্যবসায়ীটা ওই টাকা উঠাবে, জিনিসের দাম বেড়ে যাবে। সরকারকে প্রত্যেকটা জায়গাতে আওয়ামী লীগের সময়ের লোকজন তারা এরকম ভাবে বিভিন্ন ভাবে সরকারকে ফাঁদে পালানোর চেষ্টা করছে। আর সরকার খুবই আনন্দ চিত্তে এই ফাঁদে পড়তেই চায়। আমার এরকম কেমন জানি মনে হয়, সরকার যেন এই সমস্যায় পড়তেই চায়। এই দেখেন ঐকমত্য কমিশনের সব আলোচনা হয়ে গেছিল, গণভোটের ব্যাপারেও আলোচনা হয়ে গেছে, সব ধরনের আলোচনা শেষ। আচ্ছা, ওই সময় তারিখ একটা ঘোষণা করেন, কারণ আপনারাই তো খেলার আয়োজন করছেন, আপনারাই প্লেয়ার চুজ করছেন, আপনারাই সমস্ত নোট অফ ডিসেন্ট গুলো থাকবে কি থাকবে না এটাও ডিসিশন নিচ্ছেন। তো গণভোটের তারিখের জন্য একটা বাদানুবাদ পরিবেশ কি দরকার ছিল? আচ্ছা, যখন বলতেছেন যে রাজনৈতিক দলগুলো বসুক আলাদা করে, রাজনৈতিক দলগুলো, তো সরকার আগে কেন সিদ্ধান্ত নিতে পারলো না? আমি বলতেছি সরকার আগে সিদ্ধান্ত, সরকার প্রত্যেকটা জিনিস ঝুলাই রেখে রাস্তায় পানি মারতে, মানে আওয়ামী লীগ সরকারও যেটাকে অপছন্দ করছে যে কিছুটা লিয়াজু করে ভোট গুলো যাতে আমাদের মধ্যে থাকে, 2-একটা নেতারে যারা আন্দোলন করতে তাদেরকে একটু টাকা পয়সা দিয়ে এই শিক্ষকদের আন্দোলনটা দমাই, এই ধরনের ভাবেও আওয়ামী লীগ অনেক সিস্টেম করছে। কিন্তু এই সরকার মনে হয় চাই যমুনায় যাক, যমুনায় গেলে একটু গরম পানি ঢালবে, একটু ব্লু পানি ঢালবে, এটা সরকার মনে হয় চাই, এরকম বসেই না। যেমন একটা বিশ্রী কাণ্ড হচ্ছে, এটাকে এখন ইন্টারন্যাশনাল মিডিয়াতেও দেখাচ্ছে, ইন্ডিয়ার মিডিয়া গুলোতেও দেখাইছে, তারপরে হচ্ছে বিবিসি বাংলাতেও খুব ফলো করে দেখাইছে। তারেক রহমান যে আমাদেরই একসাথে আন্দোলন কর্মী, জুলাই যোদ্ধা সহ আরো অনেক সময় আগে থেকে সে কাজ করতেছে, আম জনতার দলের সেক্রেটারি, সদস্য সচিব, সে একটা নাটক ওখানে হচ্ছে, নির্বাচন কমিশনের সামনে একটা নাটক হচ্ছে, তার সামনে বসবে না, তাকে নিয়ে ভিতরে ডাকবে না। যেমন আজকে বলতেছে 122 ঘন্টা অনশনের পরে, সে অনশন হয়েছে কি হয়নি সেটা ভিন্ন জিনিস, অনশনের পরে তাকে বলতেছে যে 522 ঘন্টা অনশন করলেও কিছু হবে না। এটা মনে হয় সচিবের কথা হতে পারে? এটা রাজনৈতিক বিষয়, রাজনৈতিক ভাবে হ্যান্ডেল করা উচিত। তার মানে হচ্ছে পুরোটা একটা আমলাতান্ত্রিক জটিলতায় ফেলে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি, লম্বা সময় ভুক্তভোগী দল জামাত ইসলামী, 24-এর আন্দোলনের পরে গঠিত জনতারই ম্যান্ডেটকে সামনে রেখে নিজেদেরকে প্রকাশ করতে চাচ্ছে, কাজ করতে চাচ্ছে, এনসিপি সহ গণ অধিকার পরিষদ, সব যে দলগুলো আছে, এই দলগুলোর রাজনীতি নষ্ট করার জন্য, সামনের সুন্দর একটা গণতান্ত্রিক চর্চাকে নষ্ট করার জন্য সরকারের মধ্যকার একটা বড় আওয়ামী সিন্ডিকেট, সচিব নামধারী সিন্ডিকেট কাজ করতেছে। তারা খুব ভালোভাবে, আমি হয়তো আপনারা বলবেন যে আমি আর্মির পক্ষে আবার বলতেছি কিনা, আমি আর্মির পক্ষে বিপক্ষে কথা বলতেছি না, খুব ভালোভাবে সরকারকে বা রাজনৈতিক কোনো দলকে আর্মির মুখোমুখি করছে এই ধরনের লোকেরা। কারণ তারা জানে যদি এই ধরনের মুখোমুখি একটা সংঘর্ষ করা যায়, আর যদি আওয়ামী লীগ কোনোভাবে, আওয়ামী লীগ তো লগি বইটা মারামারি সন্ত্রাসী দল, তারা এগুলো করতে অভ্যস্ত, তারা যদি কোনোভাবে রাস্তায় আসে আর যদি আর্মি কখনো বের না হয়, তাহলে এরা মার খাবে, এনসিপি মার খাবে, বিএনপি মার খাবে। বিএনপি কখনো মারামারি জানেই না, এখন ইদানিং এসে
বিভিন্ন জায়গাতে কেমনে এগুলো করতেছে, হয়তো আওয়ামী লীগ এতদিন করছে সেগুলো দেখে হয়তো কোনো এক জায়গায় কোনো জায়গায় করতেছে, কিন্তু আমরা ছোটবেলা থেকে বিএনপিকে ওইরকম মারমুখী রাজনীতি করতে কখনো দেখিনি। আর জামাত তো আজীবন গুপ্ত রাজনীতি করে গেছে, কিন্তু আওয়ামী লীগ তো ওই ধরনের মারমুখী করার অভ্যাস আছে তাদের। তাদের 5 টাকা দিলেও একজন পেটে ছুরি মেরে দেয় আওয়ামী লীগের, এরকম এরকম ক্যাডারও আওয়ামী লীগ পালে। তো সেই জন্য 11 থেকে 13ই নভেম্বরের এই বিষয় নিয়ে আমরা বিলকুল চিন্তিত না। আমরা চিন্তিত রাষ্ট্রযন্ত্রের ভিতরের ষড়যন্ত্রকারীদেরকে নিয়ে। কারণ আজ এই 11 থেকে 13ই যে নভেম্বরের যে সমস্যা, বা 13ই নভেম্বরে হাসিনার রায় হলে যে দেশে কিছু হবে, এর চাইতে বড় সমস্যা সময় তো আমরা জুলাই পার করে আসছি, এর চাইতে বড় সময় তো আমরা আগস্টে পার করে আসছি। বলেন, এটা একটা চ্যালেঞ্জ না? 6 তারিখে ঢাকা ব্লকেট হওয়ার কথা, সেটা 5 তারিখে করা হলো। 5 তারিখে কি বাংলাদেশের জনগণ নামেনি? যদি 13 তারিখ আসলে হাসিনার কোনো ফাঁসির আদেশ হয়, অথবা তার কোনো মানে কোনো দ্বন্দ্ব তার নামে দেওয়া হয়, সেদিন তো আর আদেশ হবে না, আদেশের তারিখ আদেশের মনে করেন আদেশই দেওয়া হলো, কোনো কারণ আদেশই দিচ্ছে, তারিখ না, ওই দিনই ফাইনাল জাজমেন্টের দিন, আওয়ামী লীগ সব নেমে আসবে। আপনার কি মনে হয় ওই আওয়ামী লীগ রাস্তায় নামলে, যদি পুলিশ না নামে, আর্মি না নামে, সাধারণ জনগণ 17 বছর যে ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলনকারী এত বড় একটা রাজনৈতিক দল বিএনপি, অথবা যাদের মূল নেতাদেরকে একদম শেষ করে দেওয়া হয়েছে জামাত ইসলামী অথবা এনসিপি, যারা এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে, অথবা ওই ব্যক্তিগুলো যারা ডিওএসএস এর মধ্যে, আর্মির কন্ট্রোলিং এরিয়ার মধ্যে আর জুলাই মাসে আন্দোলনের মধ্যে নামছিল, ওই লোকগুলো এই আওয়ামী লীগদেরকে এমনি এমনি ছেড়ে দিবে? যদি কখনো এরকমও মনে হয় যে সরকার সামলাতে পারবে না, সরকার ছাড়াই আওয়ামী লীগকে সামলানোর মতো মনোবল, যেটা ফেরদৌস সাহেব বললেন যে এই জনগণ কিন্তু 24-এর জনগণ, এই জনগণ কিন্তু 24 পরবর্তী বাংলাদেশের মানুষের। আমি এর আগেও আপনার এখানে আমি বলছিলাম, সেটা হলো 24-এর এই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের সব করে আসতে পারেন, শব্দ ভালো হয়, আপনার কথা আমরা শুনতে পাইবো না, আপনিও আমাদেরকে কিছু বলতে পারবেন না, আপনি আমাদের কথাও শুনতে পারবেন না। যাই হোক, আমি ডক্টর কাজী মনিরুজ্জামান আপনার কাছে শুনতে চাই যে এই যে আপনারা ঢাকা 10 আসন খালি রেখেছেন, সেই আসনে আবার আসিফ মাহমুদ আজকে বলল যে সেই আসনে সে ভোটার হয়েছে এবং সেই আসনে নির্বাচন করবে। তা আপনারা কি আসিফ মাহমুদের জন্য এই আসনটা খালি রেখেছে কিনা বিএনপি? ধন্যবাদ আপনাকে। 10 আসনটা আসলে আসিফ মাহমুদের জন্য খালি রাখার প্রশ্নই আসে না। আমি যতটুকু জানি যে এটা আমাদের 2 জন ত্যাগী নেতা, একজন হচ্ছে রবিউল ইসলাম রবি, যার নামে 100-র অধিক মামলা, তিনি উপনির্বাচনেও নির্বাচন করেছিলেন, নির্বাহী কমিটির মেম্বার। আর একজন হচ্ছে ব্যারিস্টার নাসিরউদ্দিন ওয়াসিম, তিনি আমাদের বিএনপির কেন্দ্রীয় সম্পাদক। এই 2 জনই ব্যারিস্টার নাসিরউদ্দিন ওয়াসিম, এবং তাদের একটা অবদান আছে। তার ওয়াইফও রাজনীতির সাথে জড়িত, তার বাবা 2 বার মন্ত্রী ছিল, বিএনপির ভাইস চেয়ারম্যান ছিল মান্নান সাহেব। তারা নবাবগঞ্জ থেকে নির্বাচন করতো, সেখানে আমাদের আবু আশফাককে দেওয়া হয়েছে। এখন এই আসনে নাসিরউদ্দিন ওয়াসিমের ওয়াইফও চাচ্ছে, নাসিরউদ্দিন ওয়াসিমও চাচ্ছে, এরপর আবার আমাদের রবিউল ইসলাম রবিও চাচ্ছে। অবশ্যই এদের মধ্য থেকেই একজনকে দেওয়া হবে। অতএব এটা আসিফ মাহমুদ প্রশ্নই আসে না আমার মনে হয়। তারপরেও আমি মনে করি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব এই 18 বছরে যে কাজগুলো করেছেন, কথাবার্তা বলেছেন, আমার দৃষ্টিতে উনি কোনো ভুল করেননি। এবং বাংলাদেশে আমার কাছে গৌরব মনে হয় যে আমি একদিন মুকুট পরিহিত রাজা, জরির জামা, একজন রাজাকে সরাসরি দেখতে গিয়ে দেখছিলাম এক রাখাল রাজা। সেই দিন থেকে আমি তার সাথে হ্যান্ডশেক করে বিএনপি পাগল হয়েছি। আমি দেখছি আমি ভুল করিনি। বাংলাদেশে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান, তাদের বক্তব্য
সবসময় প্রশংসার দাবি রাখে এবং কাউকে কখনো ছোট করে কথা বলে না। এবং এই বাংলাদেশে সংসদে দাঁড়িয়ে ভাসানী, মানে আব্দুল হামিদ খান ভাসানী, সরোয়ার্দী, ফজলুল হক, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানকে এই খালেদা জিয়া সম্মান দেখিয়েছেন। পাশাপাশি এই তারেক রহমান শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেও সম্মান দেখিয়েছেন। তাই উনি সঠিক কাজটি করবেন। এ পর্যন্ত যাদের নমিনেশন দিয়েছে, আমি অধিকাংশই আমার কাছে মনে হয়েছে যে উনি সিদ্ধান্ত সঠিক নিয়েছে। দুই একটি ব্যাপার, এটা জরিপ হয়েছে, 60টা জরিপ হয়েছে, এর মধ্যে 5টা জরিপ গুরুত্বপূর্ণ হয়েছে। সেই জরিপে যারা আপনার এই নির্বাচিত হবে, জনপ্রিয়তা আছে, ত্যাগও আছে, সেখানে 19-20 দুই একটা হতে পারে, কিন্তু সেটা দিয়েছে। আমি বিশ্বাস করি এবং আমি এই 18 বছর রাজপথে রাজনীতি করেছি, আমার বিশ্বাস, অনেকে সমালোচকরা অনেকে বলতে পারে অনেক কিছু, কানা করি কোনো লেনদেন হয়নি, কারো সুপারিশে কোনো নমিনেশন হয়নি, জরিপে হয়েছে। সেই জরিপ যদি কেউকে প্রভাবিত করে কেউ, সেইটা হয়তোবা কিছুটা ব্যতিক্রম হতে পারে। আপনার সামাজিক মাধ্যম বা সাংবাদিকরা নজরুল ইসলাম খানের কথা লেখে, তাকে নমিনেশন দেওয়া নাই, উনি আসলে নির্বাচন করতে আগ্রহী না। রিজভী ভাইকে দেওয়া হয় না, রিজভী ভাইও আসলে নির্বাচন করতে আগ্রহী না। এরপর হাবিবুর নবী খান সোহেলকে দেয়নি। সত্যিকার অর্থে জিয়া পরিবারের পরে সবচেয়ে ত্যাগী নেতা হচ্ছে হাবিবুর নবী খান সোহেল। হয়তোবা তাকে মেয়র দিবে, অথবা আপনার 9 আসনে কিন্তু খালি রেখেছে। এখন এই তবে 10 আসন যেটা প্রশ্ন করেছে, সেটা ইনশাল্লাহ আমি আশা রাখি আমাদের এই ওনারাই পাবেন। এরপর আসেন আসিফ মাহমুদ, যে প্রশিক্ষণের কথা বলেছে, আমি ওনার বক্তব্যটা বারবার শুনেছি। উনি বলেছে যে এটা আসলে আত্মরক্ষার জন্য, এবং আপনার রাইফেল দিয়ে হচ্ছে না, এটা হচ্ছে ওই যে আমি নামটা ভুলে গেলাম, ওই পাখিটাকে মারে এয়ার গান দিয়ে ট্রেনিং হচ্ছে। তবে এই ট্রেনিং কার্যকারী হবে, তারা পরবর্তীতে বন্দুকও চালাইতে পারবে। এটা একটা ট্রেনিং, এটা আত্মরক্ষার জন্য ভালো। আর যদি সেরকম হয়, এটা আমার দৃষ্টিতেও খারাপ না। ইয়াং জেনারেশন, তাদের এগুলা শিক্ষা গ্রহণ করা দরকার। এখানে একজন অবসরপ্রাপ্ত আর্মি পার্সন আছেন, কর্মকর্তা, উনরা তো সবসময় আমার মনে হয় এটা বাংলাদেশের সবাই ট্রেনিং নিক, এইটাই চাওয়া উচিত। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যে অবস্থা, জিয়াউর রহমান এটা বুঝে সার্ক গঠন করেছিলেন যে ভারত আমাদের চুষে খাবে, ভারত আমাদের ক্ষতি করবে। তাই যে যাই বলুক, বিএনপি সবসময় ভারতের সাথে কখনো ছাড় দিয়ে কথা বলেনি, জিয়াউর রহমানও বলেনি। এরপর খালেদা জিয়া সবসময় বলতেন যে নতজানু পররাষ্ট্রনীতি আমরা মানি না, দাসত্ব চুক্তি হবে না, গোলামি চুক্তি হবে না, বন্ধুত্ব হবে সমানের সমান। আর আমাদের বর্তমান নেতা তারেক রহমানের মন থেকে না আসলে এই কথা কেউ বলতে পারে না। আপনি ফেসবুক চালান, আপনি একটা লেখা লিখবেন, যা লিখতে চাইছেন মনে নাই, লিখতে পারেননি। তাই তারেক রহমান বলেছে, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আমি ব্যক্তিগতভাবে আসিফ মাহমুদ যদি এই প্রশিক্ষণটা দেয় বা এটাকে একটা উদ্যোগ নেয়, সেটা যদি যথাযথভাবে হয়, এটা আমার কাছে মনে হচ্ছে যে ইয়াং জেনারেশনের মধ্যে কিছুটা আসবে, যে আমি আমার অধিকার, আমার সার্বভৌমত্ব, আমার স্বাধীনতা রক্ষা হবে। এরপর এক ভাই কিছু দুঃখের কথা বলেছেন। আসলেই আমি 2 বার আমার পরিবার নিয়ে হজে গিয়েছিলাম, 11-12। যাই দেখি ভারতের বাংলা টাকায় অর্ধেক টাকায় হজে যায়, থাকার সুবিধা, কত কিছু সুবিধা। কি ব্যাপার, তারা নিজেরা ওখানে বিল্ডিং করেছে ওই দেশের সাথে। আমাদের দেশে এত পরিমাণ টাকা নেয়, ম্যান পাওয়ারেও এত পরিমাণ টাকা নেয়, এগুলো তো সঠিক না, এগুলো উচিত না। এটা আমি কোনো দলকে বলবো না, সকল দলই আইসেই তারা কিছু সুযোগ সুবিধা নেয়, এটা কোনোভাবে নেওয়া উচিত না। এবং বর্তমান সরকারও নিচ্ছে, সেটা তানভীর সাহেব বলেছেন, অনেক জায়গায় ঠিকাদারি দিয়েছে, আপনার সেই চিটাগাং পোর্ট দিয়েছে। এগুলোকে আমাদের খুব নজর রাখা দরকার। আমাদের যদি দেশপ্রেম থাকে,
আমরা কিভাবে লাভবান হবো, আমাদের লোক কিভাবে সুযোগ সুবিধা পাবে। আমরা বেশিরভাগ দেখেছি আওয়ামী লীগের সময় লক্ষ লক্ষ ভারতের লোকজন রয়েছে, আমাদের মোংলাপুরে অনেক রয়েছে, কোনো পাসপোর্ট নাই, কিছু নাই, আসছে যাচ্ছে বর্ডারে। ভারত চিন্তা করে টাকা অবৈধভাবে নিলে তারও সুবিধা, বৈধ পথ ছাড়া এইগুলো করেছে। এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে। এবং সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে আমলা। আমি আজকে এক আমলার কাছে গিয়েছি, আমার এলাকার একজন কৃষক সিডরের আগে 2 লক্ষ টাকা লোন নিয়েছে মাছের ঘেরের, 2 মাস আগে নিয়ে মাছ ফেলাইছে, 6 মাস পর মাছ পাবে, সব চলে গেছে। এরপরে ভদ্রলোক টাকা পয়সা পায় না, 11 সালে যাই আবার কিছু টাকা পয়সা কিছু জমি বিক্রি করে মাছ ফেলাইছে, ফেলাবার পরে সেটা আবার আওয়ামী লীগ দখল টকল করে নিয়ে গেছে, ওনারে মারছে, সব পেপার পত্রিকা নিয়ে আসছে আজকে। তারপরে উনি পালাই রয়েছে, মামলা দিছে, এটা করছে ওইটা করছে। এই ভদ্রলোকের 2 লাখ টাকায় 19 লাখ টাকা হয়েছে কৃষি ব্যাংকে। তো ওই লোক আমাকে বলার পর আমি ম্যানেজারকে বলেছি মামলা হয়েছে, ওইখানে ডিজিএম কে বলেছি, তারা বলছে দেখতেছি, দেখি আপনার যত কমাই দেয় 1 লাখ টাকা দেন। তো উনি 2,01,000 টাকা দিয়ে পরবর্তীতে এখন তাকে ধার্য করছে 3,35,000 আরো দিতে হবে। এই লোকটা গরিব মানুষ, অত্যন্ত গরিব। এখন আমি এমডির কাছে গেছি, সে এমডি দেখাই করবে না। তা আমি একটু রাগারাগি করলাম, বললো উনি মিটিং আছে। এরপর আমি বললাম তাহলে আপনি পিএস, পরবর্তীতে একটা কার্ড দিয়ে ওনার সাথে কথা বলে একটা আবেদন রাখছি যে আমি চাই এখান থেকে একটু কমাবেন। আপনারা তো কৃষকের ব্যাংকের এমডি, আপনারা তো, আমরা কিছু ভালো কিছু চাই। পরে যাই হোক, পিএস কে বললাম যে যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে যায়, এস আলম অমুক তমুক, তাদের কিছু হয় না, আর এই কৃষকের আবেদন করেছে তার সিডরে সব চলে গেছে, তারপর আপনারা সেটা সুদ চালাইতে আছেন, দুঃখজনক। তাই এই আমলাদের যে বিষয়, আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে গণভোটের ব্যাপারে সরকার যদি সিদ্ধান্ত দেয় তখন বিএনপি কি করবে, মানে নির্বাচনের আগে যদি কোনো সিদ্ধান্ত দেয়? আমাদের কথা হচ্ছে কি, এখানে একেবারে যদি আগে দেয় এটা যুক্তিযুক্ত হয় না। হয় না কেন? আপনারা জানেন যে এটা পাশ হবে সংসদে, এরপর আমরা বলেছি ওনারা অজুহাত দিচ্ছে ম্যান পাওয়ার বেশি লাগবে, সময় বেশি লাগবে। এটা কোনোভাবে লাগার কথা না। অনেক নির্বাচনে 3টা ব্যালট হয়, এখানে 2টা ব্যালট হবে। এবং আমরা বলি না, সরকার বলেছে, নির্বাচন কমিশন বলেছে, অর্থনৈতিক সমিতি বলেছে, সুজন বদিউল আলম মজুমদার সহ বলেছে যে 3,000 কোটি টাকা সেভ হবে। কেটা চুরি করেছে, কে দুর্নীতি করেছে, সেইটার সাথে নাইটা নাই। যদি আমাদের বাংলাদেশের 3,000 কোটি টাকা সেভ হয়, সেটা তো মেনে নেওয়া উচিত। এরপর হচ্ছে যে সবচেয়ে বড় কথা, জামাত যে কথাটা বলে যে এইটা করবে না ওইটা করবে না, তাহলে জনগণ যদি বুঝে যে বিএনপি করবে না, এমনি তো বিএনপি বলেছে ম্যানিফেস্টো দিয়ে দিবে যে আমরা কি কি করব, এরপর যদি কেউ মনে করে করবে না, বিএনপি কে ভোট দিবে না, এই লাভটা তো জামাত পাবে। বিএনপি কে তাহলে লোকজন ভোট দেবে না যে এরা এটাই করবে না, আমরা তাকে ভোট দিব না। এখন ওনারা তো বলে যাচ্ছে যে আমরা সংস্কার মানি না, আমরা চুপ্পুকে রাখতে চাইছি, বিরোধিতা কইরা আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে দিনে আমরা শেখ হাসিনার বিচার চাই না। এরপর আমি তানভীর ভাইয়ের একটা কথা বলতে চাচ্ছি। তানভীর ভাই, আমরা ক্লান্ত হয়ে গেছি কিন্তু থেমে নাই, এরকম একটা কথা কিন্তু চলে যে আপনার হচ্ছে যে বিএনপি হয়তোবা মারামারি আমরা পারবো না, আওয়ামী লীগের মতো মারামারি করা যাবে না। বাংলাদেশে সবচেয়ে মারামারিতে ওস্তাদ হচ্ছে আওয়ামী লীগ, এরপর হলে জামাত। আমরা আসলে সত্যিকার অর্থে বেশিরভাগই আমাদের 5% হতে পারে বা খুব কম। সেই ক্ষেত্রে এই পর্যন্ত 5ই আগস্টের পর আওয়ামী লীগ যেখানেই যা ঝটিকা মটিকা করুক, সব জায়গায় কিন্তু ধাওয়া দিয়া তাদেরকে ধৈর্য দিছে বিএনপি, যুবদল, ছাত্রদল, বিএনপি। আমি থাকি এই 32-এ, এইখানে যে কয়বার নামছে সব বিএনপির লোকেরাই ধরে দিছে। হ্যাঁ, এইটা কিন্তু আমরা করতেছি। হয়তোবা আপনি যেটা বলছেন ওইটা রাইট, যে ওদেরকে আমরা প্রতিহত করার মতো হয়তোবা এত শক্তি আমাদের নেই, কারণ ওরা তো উগ্র। আপনার জামাত হইলে মরলে শহীদ, বাঁচলে গাজী, আর ওরা মনে করেন
মানে ওরা তো স্বৈরাচার, ওরা ছোটবেলা থেকেই ওই শুরুই হয় মারামারি দিয়া। এই জন্য আপনার হচ্ছে যে সেইটা ঠিক কথা বলেছেন। তবে আমরা কিন্তু ইনশাল্লাহ আশা রাখি যে সুবিধা করতে পারবে না। এরপর আপা যেটা স্পষ্টত আমি বললাম যে আপনি এখন যদি স্পষ্ট শুনতে চান, আমরাও আগে বলেছিলাম আমি প্রথমে যে আমাদের দুর্বল ভাবলে বা আমরা বুঝি নাই, না বুঝে হেলছি, কিন্তু পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তাহলে কিন্তু আমরা সেখান থেকে ঘুরে দাঁড়াবো। অতএব বাংলাদেশে যদি বিএনপি আন্দোলন করে, ওই যে যা যুক্তি দিক ওগুলো কোনো কাজ হবে না ইনশাল্লাহ। কারণ এখনো আমি রুট লেভেলে যাই, বিশ্বাস করেন আমি মিথ্যা কথা বলি না। আজকেও জামাতের এক লোক একেবারে জড়াই ধরছে বলে আপনাকে আমি ভালোবাসি আমার আসনের। আজকে সে আসছে একটা আন্দোলনে, আমাকে একটু কয়েকজনে আসছে নিচে, আমি গেছি শাহবাগে, যারা নিবন্ধিত হয়েছে এখন তাদেরকে নিয়োগ না দিয়া দীপুমণি অন্যদিক টাকা খাইয়া নিজদের নিয়োগ দিচ্ছে শিক্ষকদের। এখন তাদের বয়স চলে গেছে, এখন তাদের নিয়োগ দিচ্ছে না। আবার একটা আইন করেছে, প্রজ্ঞাপন জারি করেছে ওরা। এখন সেইখানে আমাকে এক জামাতের ভাই ধরেছে যে আমার বাড়ি এই জায়গায়, আমি আপনাকে এত ভালোবাসি, আপনার অবদান বেশি। আমি বললাম আপনি কি সেই ইউনিয়নের ভালো দায়িত্বে আছে, আমি পোস্টটা বললাম না, তাহলে হেবাটার আবার সেই পদ থাকবে না, আর নামও বললাম না। আমার ছবিও তুলে দিয়েছে মানুষ, অনেক লোক ছিল। তাই আপনার হ্যাঁ, জামাত যেটা চিন্তা করতেছে আসলে ওইটা না, জামাত যেভাবে চিন্তা করতেছে আসলে এইটা না। আপনাকে আমি স্পষ্ট ভাবে বলি যুদ্ধ বেশি দিন যায় নাই। আমার ছেলে বয়স মনে করেন 18 হয়েছে এবার, ও তো স্বাধীনতা যুদ্ধে কে কি অবদান আমার কাছে শুনছে, এরকম তো অনেকেই শুনছে। এটাকে অবহেলা করা যাবে না। আমাকে আমার ভাই যুদ্ধে যাই আর আসে নাই, শহীদ হয়েছে, তাকে নিয়ে মস্কারা করা বা এইটা নিয়ে এতটা সহজ হবে না। এই জন্যই কিন্তু ওই এআই একটা করেছিল যে মানে বিরিয়ানি খাইছেন, কাচ্চি বিরিয়ানি, কোরমা পোলাও খাইছেন, এখন একটু গু খাইয়ে দেখেন। এটা কিন্তু জামাতকে উদ্দেশ্য করে বলছে যে ওরা স্লোগান করেছিল যে আওয়ামী লীগকে দেখছি, বিএনপি কে দেখছি, এখন জনগণ জামাতকে দেখতে চায়। আমি এইটা বলে শেষ করব, জামাতকে কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি দেখছে। 47 সালে দেখছে, 71 সালে দেখছে যে মুসলমান হইয়া মুসলমানের মা বোনদের কিভাবে তুলে দিছে পাক হানাদার বাহিনীতে, আর তারাও গনিমতের মাল মনে করে ভোগ করেছে। হিন্দুদের কাপড় জাগাইয়া লুটপাট করে নিয়ে গেছে, বাড়িতে আগুন দিয়ে দিচ্ছে। এরপর আমিও দেখেছি, এরপরে আপনার এই 86 সালে এরশাদের সাথে নির্বাচনে গেল, 15 সালে হারাই গেল, আওয়ামী লীগের লাগে লিয়াজো করলো। এরপর টকশোতে এসে আমি কমপক্ষে 100 জনের লোকের কাছে শুনেছি, সাংবাদিক, যে আসলে এমন অবস্থা হয়েছে কে ছাত্রলীগ কে শিবির বোঝা মুশকিল, কে আওয়ামী লীগ কে জামাত বোঝা মুশকিল, কারণ তারা তো মিলামিশে একাকার ছিল। সেই ক্ষেত্রে মানুষ যে এটাকে সহজভাবে নিবে, ওই ডাকসু উদাহরণ দেয়, এইটা বিষয় না। এখানে ইয়াং ছেলেপান বিভিন্ন রকমের, তাদেরকে কলা কৌশলে হয়তোবা তারা অনেকটা ইতে চলে গেছে। আমার মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ অবশ্যই এটাকে সহজভাবে নিবে না। এবং তারা 96 সালে আলাদা নির্বাচন করেছিল, 3টা আসন পেয়েছিল, আমরা 116টা পেয়েছিলাম। সেই আনুপাতিকে যদি হিসাব করেন তাহলে আমার হিসাবে 10-12টা সিট পাইতে পারে, কষ্ট। ধন্যবাদ। যে আমজনতার দলকে কেন দেওয়া হচ্ছে না, এটা হয়তো যদি ইসি আমাদেরকে বলে যে এই পয়েন্ট, যেমন আমরা এনসিপিও কিন্তু প্রথমে পাইছিলাম না, আপনারা হয়তো খেয়াল করছেন, ওই কিছু সমস্যা ছিল, সেগুলো সমস্যার সমাধান হলো। আবার মার্কা একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটা নিয়েও অনেক দিন সময় পেরোলো, এরপরে কিন্তু হয়েছে। আমরাও তো একদিনেই পাই নাই। তো তারেক ভাই কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করতেছে। তো যদি স্পেসিফিক করে ওনারা বলে, যেমন আজকে একটা কথা বলছে, আমি আবারও রিপিট করতেছি, সরি, যে 522 ঘন্টা করলেও কিছু না, এই কথা একজন সচিব না বলে যদি এটা বলে যে তারেক সাহেবরা এই জিনিস সমাধান করে আসুক, আমরা দিব, তাহলে মনে হয় গঠনমূলক একটা আমলাতান্ত্রিক চর্চা হবে, রাজনীতিবিদদের সাথে একটা সমন্বয় হবে। আর যদি তারা এরকম ভাবে করতে থাকে, তাহলে আজকে তারেক ভাই করতেছে, কালকে একই জিনিস বিএনপির উপর চাপাই দিতে পারে কোনো একটা বিষয়।
কোনটা জিনিস জামাতের উপর চাপা দিতে পারে, কোনটা জিনিস এনসিপির উপর চাপা দিতে পারে, তাহলে কি গণ অনশন কর্মসূচি চলবে? এই জন্য ইসি কে প্রশ্নবিদ্ধ কার্যক্রম থেকে সরে এসে সবার সাথে গঠনমূলক রাজনীতিবিদদেরকে হচ্ছে সাথে নিয়ে, অভিজ্ঞ ব্যক্তিদেরকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। আর সেক্ষেত্রে আমারও এই জায়গা থেকে আমারও সাপোর্ট থাকবে তারেক ভাইয়ের দলের প্রতি, তাদেরকে দেওয়া হোক, কারণ তাদের কষ্ট, তাদের পরিশ্রম আমরা চোখে দেখছি। আমি আশা করব যে তাদেরকে দ্রুত নিবন্ধন দেওয়া হবে। আর ডেস্টিনিকে কিভাবে দেওয়া হলো এটারও এখন উত্তর দেওয়া ফরজ হয়ে গেছে ইসির উপর, ডেস্টিনির প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের কারণে। এটাও আমরা দাবি জানাই যে ডেস্টিনি কিভাবে পেলো, ডেস্টিনির সবকিছু আমাদের সামনে আসুক, যে তাদের আসলে কতগুলো অফিস আছে, কতগুলো লোক আছে। তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড কেউ দেখেনি। আমার মনে হয় আজিজ সাহেব আছেন এখানে, মনির ভাই আছেন এখানে, তাদের গত 2 মাসের কোনো বড় কোনো রাজনৈতিক কর্মকাণ্ড আমার তো মনে হয় না পলিটিক্যালি তাদের কোনো কিছু আমরা দেখছি। শুধুমাত্র ওই মাঠে ঘাটে সে তারেক ভাইদের তো সবসময় আছে, সবসময় আছে, যে কোনো বিষয় আছে, সবসময় আছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ, আপনার কাছে দুটো বিষয় জানতে চাই, যে সীমান্তের ব্যাপারে আপনি শুনছেন কিনা, যে কয়েকটি জায়গায়, কয়েকটি সীমান্তে, ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের গাঠি দেখা দিয়েছে, এরকম মানে কিছু নিউজ আসছে, এবং ভারতেরও পত্রপত্রিকা আমরা নিউজ দেখেছি যে তারা নিজেদের একটু হুমকি মনে করছে, যার জন্য তারা কিছু জায়গায় তাদের সেনাঘাঁটি তৈরি করেছে, এরকম একটি বিষয়। সেই বিষয়টা নিয়ে কথা বলতে শুনতে চাই। আরেকটি বিষয় যেটা আজকে অপরাধ ট্রাইব্যুনাল থেকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রসিকিউটর গাজী তামিম উনি বলছে যে সেনা আইনে বা অন্য কোনো আইনে অভিযুক্ত সেনাদেরকে বিচারের কোনো সুযোগ নেই, ট্রাইব্যুনালের আইনে বিচার করতে হবে। তো সেই ক্ষেত্রে সেনাবাহিনী কি মানে এটাতে সায় দিবে কিনা? যেভাবে সেনা অধীনে রাখা হয়েছে এখনো, তাদেরকে একটি সাবজেল ঘোষণা করে রাখা হয়েছে, তো সেখানে বিচারের ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে? প্রথমে আসি আপনার লাস্টেরটা দিয়ে, সেটা হচ্ছে আইসিটির আইন এবং আইসিটি কোর্ট হিসেবে অবশ্যই অন্যান্য কোর্টের চেয়ে উপরে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে সেনা আইনে এই গুমের বা এই অপহরণের মামলার কোনো নাই, ধারা নাই আমার জানা। যে অপরাধ সংগঠিত হয়েছে গত 16 বছর, এটা একজন সাধারণ মানুষও বোঝে যে এটা ডিপার্টমেন্টাল আইনে এটা হবে না, মানবতা বিরোধী অপরাধ। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, গত 15 মাস যাবৎ বিভিন্ন ক্ষেত্রে এই বিচার, এই তদন্ত, গুম কমিশনের কার্যক্রমে বিভিন্ন সময় বাধা দিয়েছে, এটা সত্য। আমি আমির বলে যে আমি অস্বীকার করবো তা না, সত্য। শুনতে পাচ্ছি না ঠিক। ফেরদৌস আজিজ শুনতে পাচ্ছি না আপনাকে। আচ্ছা, যাই হোক, আমরা অপেক্ষা করি ফেরদৌস আজিজের জন্য। আমি এর মধ্যে আপনাদের শেষ বক্তব্য নিয়ে নেই। ডক্টর কাজী মনিরুজ্জামান মনির, উনি যেটা বলছে এটা অনেকেই বলে যে এই নির্বাচন কমিশন হচ্ছে আপনাদের বিএনপি নির্বাচন কমিশন, এই ব্যাপারে আপনার কি বলার আছে? জি, ধন্যবাদ আপনাকে। আমার এক ভাই বলেছিল ডেস্টিনি তার ভাই এবং তার বোনের টাকাও তার কাছে পাও না। আমার মতো লোককেও, সচেতন মানুষকেও এই রফিকুল আমিন টাকা পয়সা নিয়ে আমাকেও ঠকাইছে। হ্যাঁ, এখন ওই চারাটারা কি লাগায় টাকায়। আমরা যদি এক কথায় বলি যে আপনি যদি চিটার, বাটপার, প্রতারক যদি দেখতে চান, তাহলে রফিকুল আমিনকে দেখতে পারেন। আমি 4 মাস 27 দিন জেলে ছিলাম 18 সালে। আমার এলাকায় সরকারি ফর্ম নিয়ে আসছি বাড়িতে, ঢাকাতে। ওই সময় আমাকে গ্রেফতার করছে। তা আমি যাই দেখি যে এই রফিকুল আলম ডিভিশন নিয়ে থাকে। এই ডিভিশনের কিন্তু ক্রাইটেরিয়া আছে, উনি কোনো ক্রাইটেরিয়া ডিভিশন পায় না, সেই ডিভিশনে থাকে। প্রতিদিন মনে করেন, ধরেন ওই ডিভিশনে যদি থাকতে হয় ওনার প্রায় 40-50 হাজার টাকা খরচ যাবে। এইরকম মনে হয় উনি 14 বছর বা 12 বছর জেলে ছিল। এই টাকাগুলোও কিন্তু মানুষের কাছ থেকে বা ওনার ছিল বিধেই তো নিতে পারছে।
তাই আমি মনে করি এই রফিকুল আমিনকে যে ওখান থেকে নিবন্ধন দিচ্ছে, এটা তারেক রহমান যে বলছে যে অনেক টাকা পয়সার লেনদেন হয়েছে, কোন দুষ্কৃতকারীরা লেনদেন করতেও পারে এবং সেইখানে অনেক কাগজপত্র আগাই দিতে পারে। ইতিমধ্যে তারেক রহমান আজকে একটা স্টেটমেন্ট দিয়েছে যে আব্দুল্লাহ তাহের সাহেব তার কাছে গিয়েছিল, বলছে লেবার পার্টিকে আমরা অফিস দেখাই নিবন্ধন দিছি, আইনা দিছি, তুমি চাইলে তোমাকেও দিতে পারি, এটা স্টেটমেন্ট দিছে। তারেক রহমান বলছে না, আমি কেন মিথ্যা কথা বলে আনবো, আমার যা আছে সেটা দিয়ে আমি নিব। এইটা কেন উদাহরণটা দিলাম, যে তাইলে তো তারেক রহমান সবচাইতে বিএনপির সাথে সম্পর্ক ভালো। আন্দোলনের সময় প্রতিদিনই আমাদের আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই তারেক রহমানের সাথে কথা বলতো, ভিপি নূরের সাথে কথা বলতো, হয়তোবা এই তানভীর ভাইদের সাথেও কথা বলতো। কার সাথে সবগুলো তো আমরা জানি না। এখন সবসময় খুব কাছে নির্বাচন কমিশন যদি আমাদের আজ্ঞাবহ হয়তো, আমাদের কথা চলতো, আমরা রিজভী ভাই যাইয়া ওকে সমর্থন জানাইছে বা তার সাথে আমরা একমত করছি। জি, এখন আমিও গেছি, আমি 2 দিন গেছি। আমি পরশুদিন রাত্রে গেছি 2:30টায়, আর এর আগে গেছি দুপুর 12টায়, আর 2 দিন আগে। এখন আমরাও তো বললেই হয়ে যেত, এবং আমরা কিন্তু অনুরোধ করেছি, আমি নাম বলবো না, আমাদের বিএনপির নীতি নির্ধারণী ফোরাম দিয়ে অনুরোধ করছে যে দেখেন আপনাদের কোথাও ভুল হতে পারে, আবার ভালোভাবে দেখেন। সত্য কথা বলতে কি, বাংলাদেশে স্বামী স্ত্রীর দল এরকমও আছে, পার্টির অফিস নাই কোথাও ঢাকা ছাড়া, এদেরও নিবন্ধন দিছে। তারেক রহমানের এটা কেন আটকাইছে, এটা কিন্তু একটা ষড়যন্ত্র আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে। সেইটা হতে পারে রফিকুল আমিনের, কারণ আমজনতা ছিল তারেকের, এখান থেকে 2-3 জন বের হয়ে গিয়ে রফিকুল আলমের সাথে মিলা, রফিকুল আলম সে হইলে এটা একটা রাজনৈতিক ব্যবসা মনে করছে, এখানেও কিছু মক্কেল ধরবে। আপনারা ব্যবসায়ী এইটার মধ্যে ঢুকে যান। এখন আমরা মনে করি যে সেই ক্ষেত্রে এইটা নির্বাচন কমিশনের গুরুত্ব দিয়ে দেখা উচিত, নতুবা তারা আরো বিতর্কিত হচ্ছে। এবং আপনি যে কথাটা বলেছেন এইটা কখনো ঠিক না। এই এনসিপি ভাই বা বাবা ডাকবো, আমার 60 বছর বয়স, কেউ ভাই হবে, কেউ ছোটরা বাবা হবে। আমার মেয়ে বিয়ে দিছে, আমার নাতির বয়স 3 বছর। এখন তারাও কিন্তু আস্তে আস্তে বুঝতেছে যে বিএনপি যা বলে সেই কথা রাখে। আনাইলে আপনি দেখেন, কালকে আমি একজন জামাতের সাথে টক শোতে আসছিলাম, জামাতের নেতা, আমি তার সাথে তর্ক করতেছিলাম যে আপনি আপনাদের জন্য 14 সালে নির্বাচনে যায়নি, কারণ আপনাদের মার্কা ছিল না, যার কারণে আপনারা যান নাই। 14 সালে গেলে আমরা 18 সালে অন্যরকম হতে পারতো, আমরা হয়তো বা ক্ষমতায় আসতে পারতাম, বা 14 সালেই আসতাম। আমি 14 সালে বাড়িতে গেছি, পাগলের মতো মানুষ আমার পিছে, আমি 25টা পথসভা করেছি। বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছি আমার ছেলেকে নিয়ে, উনি বলছে যদি জামাতের সাথে জোট না থাকে আপনি নির্বাচন করবেন, আপনি যান। 25টা পথসভা করছি, 24 নম্বর পথসভাতে গ্রেফতার হয়েছে। এখন এই যে বিষয়টা, এইটা একটা এগুলা করেছে তাদের স্বার্থের জন্য। তারা ধানের শীষ নিয়ে 18 সালে নির্বাচন করছে, এখন বলে ধানের শীষ নেওয়া যাবে না। আমি এই এনসিবির বাইরে বলতে চাই, ভাই আপনাদের মার্কা ভালো, আপনাদেরকে পছন্দ করবে মানুষ, ভোটও দিবে। এখন আমরা তো আমাদের চেয়ারম্যান মহোদয় কৃতজ্ঞতা স্বীকার করছে আপনাদের, সেই ক্ষেত্রে আপনাদের তো নেতা কম, 300 জায়গায় যে নমিনেশন দেওয়া সেইটাও তো লাগবে, যেটা সত্য কথা। এখন সেই ক্ষেত্রে যদি আপনারা কথার কথা আমাদের সাথে জোট হইলো, আমরা যদি ধানের শীষটা দিতাম, তাইলে আপনাদের বুঝানো লাগতো না যে আমরা ধানের শীষ আর আমরা একসাথে, আমাদের লোকেরা ধানের শীষে ভোট দেবে, আবার ধানের শীষের লোকেরা আমাদের ভোট দেবে। এখন কিন্তু বুঝাইতে হবে। আমাদের মাহমুদুর রহমান মান্না সাহেব সেদিন টকশোতে আসলো, কথাগুলো আমার ভালো লাগছে। ওনারা বলছে যে আপনার তো এখন ধানের শীষ পাবেন না, আপনার তো কেতলি। এখন বলছে যে অসুবিধা নাই, আমার এখন কষ্ট একটু 4 গুণ হবে, আমার বুঝাবো যে এই কেতলি কিন্তু ধানের শীষ, ধানের শীষই কেতলি, এটা আমার বুঝাইতে একটু কষ্ট হবে বেশি। কিন্তু যারা ধানের শীষের লোক
তারা তো ভোট দেবে, কিন্তু তাদের বুঝাই দিতে হবে এই কেতলিটাই ধানের শীষ। এইটা একটু কষ্ট হয়ে যাবে এখন এইটা, এই জন্য। যাই হোক, আপনার আমি শেষ এটাই বলবো যে আমাদের আন্দোলন সংগ্রাম ছিল একটা ভালো বাংলাদেশ হবে, যে বাংলাদেশে আমাদের অধিকার বাক স্বাধীনতা থাকবে, আমরা এই আমলাতান্ত্রিক জটিলতা থাকবে না, ঘুষ দুর্নীতি থাকবে না, এবং বাজার দর নিয়ন্ত্রণ হবে, সন্ত্রাস দখল চাঁদাবাজ থাকবে না, আমি স্বাধীনভাবে হাঁটাচলা করব। সেই জন্য আমাদের ভালো ভালো যোগ্য লোককে ভোট দিতে হবে এবং সেই যোগ্য লোকদেরকে আনতে হবে যাদের হাতে দেশ নিরাপদ, এবং সেই জন্য একটা নির্বাচন দরকার, ভোট দরকার। আসুন সবাই এগিয়ে আসি এবং সেই ভোট যুদ্ধে আমরা অবতীর্ণ হই। যে আসবে আমাদের একটা প্রতিযোগিতা থাকবে, শত্রুতা না, প্রতিযোগিতা। শুধু ভোটের সময় প্রতিযোগিতা হবে, আবার আমরা ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে সকলের পরামর্শ দেব। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ। জি ফেরদৌস আজিজ, আমি বুঝতে পারছি না আপনি আসা যাওয়া করছেন, মানে ইন্টারনেটের সমস্যা কিনা। এখন তো আবার দেখতে পাচ্ছি, বাট মুভমেন্ট নাই। জি ফেরদৌস আজিজ। জি, আসসালামু আলাইকুম। আপনি যেটা বলছিলেন আইসিটিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা চলছে, এই মামলা, হ্যাঁ, এটা আইসিটিতেই হতে হবে এবং সেনা আইনে করার কোনো সুযোগ নাই। এত ব্যাখ্যায় যাচ্ছি না, সুযোগ নাই। এটা অনেকেই বলছে, যারা বিচারটাকে ব্যাহত করার, ডিলে করার চেষ্টা করছে, তারা বলে যাচ্ছে, হয়তো আমার গোত্রেরও কেউ কেউ বলছে, বাট সত্য যেটা, সেটা হচ্ছে এই মানবতা বিরোধী অপরাধ বা গুম খুনের অপরাধ সেনা আইনে করা যাবে না এবং এটা আইসিটিতেই করতে হবে। বিচারে অযথা বাধা দিয়ে আমি বুঝতে পারছি না, ওনার ইন্টারনেটে এত সমস্যা করছে লাস্ট মোমেন্টে এসে। পুরো বাংলাদেশে ইন্টারনেটের সমস্যা গত এক সপ্তাহ ধরে এরকম। এখন তো আর আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ না ইন্টারনেটে সমস্যা করতো। আওয়ামী লীগ ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, ইন্টারনেটে সমস্যা করছিল। এখন তো আওয়ামী লীগ নাই যে আমরা বলবো। জি এখন জি, তো এটাই জনগণের সরকার যদি বলি আমরা, তাহলে আসলে এখন জনগণের সরকার না। আপনার শেষ বক্তব্য আপনি বলে ফেলেন, উনি আসুন। জি প্লিজ, আজকের অনুষ্ঠানের জন্য আপনার শেষ বক্তব্য, এর মধ্যে যদি ঠিক হয়। আমি একটা কথা বারবার আপনি 2-3 বার বলছেন, আমি বলতে চাই আর বলা হয়নি, সেটা হচ্ছে যে এটা জনগণের সরকার হয়ে উঠতে পারেনি আসলে। মানে জনগণের সরকার হয়ে উঠতে পারেনি, জনগণের স্বতঃস্ফূর্ত ছিল, বাট জনগণের সরকার হয়ে উঠতে পারেনি, হয়ে না ওঠার কারণে আমি বারবারই বলবো, যত আওয়ামী লীগের নামে যে রাজনীতিক আবহ, এটার কথা বলতেছি না আমি। এই যে গণভোটের তারিখ নিয়ে একটা প্রত্যেকটা দলগুলোর মধ্যে একটা দর কষাকষি, মন কষাকষি, আবার হচ্ছে জোট কাদের সাথে হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এগুলো তো সুযোগ নিবে আওয়ামী লীগ না। আমাদের দেশের যারা অন্য, যেমন মনে করেন যে তারপরে হচ্ছে মোসাদ বা অন্যান্য, তারা তো একটা অন্য ধরনের কার্যক্রম করার চেষ্টা করবে। সেই জায়গাতে হঠাৎ করে নতুন দায়িত্বপ্রাপ্ত ডিসিরা আসলে কতখানি কাজ করবে? তো এটাই হচ্ছে আমলাতান্ত্রিক অসহযোগিতা, সচিবালয়ের অসহযোগিতায় সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং এই সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে জুলাই অভ্যুত্থানটাকে কার্যকরী জায়গায়, জুলাই সনদটাকে বা তার বাস্তবায়নকে কার্যকরিতার জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া, এটা সুপরিকল্পিত আমার কাছে মনে হয়। কারণ এটা সহজে বোঝা উচিত। বর্তমান যে জনপ্রশাসন সচিব মহোদয় আছেন, উনি আসলেন, তো ওনার বোঝা উচিত এটা। উনি বলছেন যে না, আমি কোনো জয়েন্ট সেক্রেটারিকে রাখবো না। জয়েন্ট সেক্রেটারি কেন থাকতে পারবে না? যদি অতিরিক্ত সচিব যদি জয়েন্ট সেক্রেটারি জায়গায় ডিভিশনাল কমিশনার হয়, তাহলে ডেপুটি কমিশনারের জায়গাতে জয়েন্ট সেক্রেটারি ডিসি কেন থাকতে পারবে না? মাঝখানে গ্যাপ রাখার দরকার কি? একজন অতিরিক্ত সচিব তো একদম লাইফ শেষ দিকে এসে অতিরিক্ত সচিব হয়। তো সেখানে একদম নতুন ডেপুটি সেক্রেটারি হয়েছে, তাদের সাথে কাজ করতেও কষ্ট হয়। বয়সের কম বেশি হলে কলিগদের সাথে কাজ করতেও কষ্ট হয়। এই সমস্ত বিষয় আমরা বুঝি, নর্মালি বুঝি। আমরা ওই বিসিএস এর জন্য পড়াশোনা করছিলাম, বিসিএস দিব, এগুলো বুঝেই আমরা বুঝি। অথচ ওনারা চাকরি করেও বোঝে না, আসলে বোঝে না, ব্যাপারটা এরকম না, তারা সহযোগিতা করতে চায় না। এই জন্য আপনার এই মাধ্যমে আমি বাকি যারা দেখতেছে এই কথা আমি মানে
ছড়াই দিতে চাই বা এই কথার আমি দাওয়াত দিচ্ছি, সেটা হচ্ছে যে আমলাতান্ত্রিক এই সমস্যার কথাটা নিয়ে বেশি আলোচনা হওয়া উচিত। যদি এটা আলোচনা না হয়, তাহলে সামনে যে সরকার গঠন হতে যাচ্ছে, মনির ভাই যেভাবে নির্বাচনের দাওয়াত দিলেন সবাইকে, আমিও এইভাবে নির্বাচনের দাওয়াত দিচ্ছি। কিন্তু ওই নির্বাচনের পরে বিএনপি, জামাত বা যে এনসিপি বা কোনো জোট সরকার, জাতীয় সরকার যেটাই আসুক না কেন, সবচেয়ে বড় বাধা হবে এই মানে আমলাতান্ত্রিক জটিলতা, ভাট নষ্ট করা, আমলাতান্ত্রিক জটিলতা। এটাকে নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, এটাকে নিয়ে কথা বলতে হবে। যদি আমলাতান্ত্রিক জটিলতাকে নিরসন করা যায়, তাহলে ভবিষ্যতে কখনো আওয়ামী লীগের মধ্যে ফ্যাসিস্ট তৈরি হবে না। এরাই সুযোগ করে দিছে, এরাই সুযোগ করে দিচ্ছে। আর আমি একটা শেষ করে বলে, আমি আমি বিএনপি করি না, কিন্তু বিএনপি কে দেখছি। সেটা হলো বিএনপির গত লাস্ট 2001 থেকে 6 পর্যন্ত, বা তার আগে 91 থেকে, ওই সময় বয়স অনেক কম ছিল, কিন্তু 1 থেকে 6 খুব ভালোভাবেই দেখছি। সেটা হচ্ছে বিএনপির এরকম মনে হয়নি কখনো যে নিজেদের আমলা বা খুব বেশি বানাইতে হবে, নিজেদের বিসিএস ক্যাডার ঢুকাইতে হবে, এগুলোর এত চর্চা বিএনপি ছিল না। আমি প্রথমে বলছি বিএনপি এগুলো তো করে না, মারামারি তো যেরকম করে না, এইরকম পরিকল্পনা বিএনপির মধ্যে হয় না। কিন্তু আওয়ামী লীগ তো করছে। 28-এর বিসিএস সব ডিএনএ টেস্ট করে ঢুকানো আওয়ামী লীগের লোকজন। 28 থেকে যদি একটা ডিসি হয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ওই জায়গায় আওয়ামী লীগের নির্বাচন হচ্ছে মনে করবে। 28-এর কোন ডিসিকে আমরা বরদাস্ত করবো না, আমি নিজেই করবো না, আমার এনসিপিও করবে না। 28-এর পুরো বিসিএসটা আওয়ামী লীগ ডিএনএ টেস্ট করে 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 আওয়ামী লীগ নিযুক্ত করছে। 28-এর যদি একটা ডিসি হয়, তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। 28-এ যদি একটা ডিসি উঠাচ্ছে, উঠা, আমি কিছু বলবো না। যাদেরকে দিচ্ছে দেখলাম মোটামুটি ভালোই দিছে। ভালো মানে ভোলা থেকে নিয়ে এক জায়গায় দিছে, খুলনা থেকে নিয়ে আরেক জায়গায় দিছে, এটা অসুবিধা নেই, যারা একদিন পরীক্ষিত। কিন্তু নতুন যদি 28 বিসিএস এর কাগজ যদি ডিসি করা হয়, আপনি আপনার অনুষ্ঠানের চ্যানেলের মাধ্যমে হোক, অন্য যে কোনো মাধ্যমে আবার আসবো, আমি আবার কথা বলবো, আমাদের দলের পক্ষ থেকে কথা হবে। 28-এর একজন ডিসিকে আমরা সহ্য করবো না, কারণ 28 সমস্ত ডিএনএ টেস্ট করা আওয়ামী লীগের দস্যু ছাত্রলীগের কর্মীদেরকে নেওয়া হয়েছে। এটাকে খুব ভালোভাবে দেখা উচিত। এগুলো আমাদের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি তো ফেরদৌস আজিজ ভাইকে আর পাচ্ছি না।